জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জেনেটিক্স, ঠিক আছে, বা বংশগতি। এখন তোমরা যদি বংশগতি নিয়ে আরো ডিটেলস জানতে চাও তাহলে সবার আগে জানতে হবে গ্রেগর জোহান মেন্ডেল সম্পর্কে, যে হু ইজ মেন্ডেল। আমরা যদি চিন্তা করি হু ইজ মেন্ডেল, মেন্ডেল তাকে, সো মেন্ডেলের হিসাবে যদি আসি বংশগতি বিদ্যার জনক, আমরা যদি বলি মেন্ডেলকে, মেন্ডেল হচ্ছে বংশগতি বিদ্যার জনক। আমি একটু লিখে নেই, বংশগতি বিদ্যার জনক হচ্ছে কে? মেন্ডেল। এখন মেন্ডেলের কথা যদি বলি, মেন্ডেল ছিলেন একজন ধর্মযাজক। উনি ছিলেন একজন ধর্মযাজক, মানে উনি যে বিভিন্ন চার্চ বা বিভিন্ন গির্জাতে যে পাদ্রি থাকে, পাদ্রি বা প্রিস্ট থাকে, ফাদার থাকে, সো মেন্ডেল ছিলেন এরকম একজন প্রিস্ট। তো উনি যে কাজটা করতেন, উনি প্রিস্ট থাকার সাথে সাথে শিক্ষকতা করতেন, বিভিন্ন জায়গাতে শিক্ষকতা করতেন, বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করতেন। শিক্ষকতা করার সময় উনি গির্জার আঙিনাতে তিনি দেখতে পান যে কিছু মটরশুঁটি গাছ হয়েছে, এবং ওই মটরশুঁটি গাছগুলোর মধ্যে তিনি দেখতে পান যে এক একটাতে এক এক ধরনের বৈশিষ্ট্য, ঠিক আছে, এক একটাতে এক এক ধরনের বৈশিষ্ট্য, মানে কোনো কোনো মটরশুঁটি গাছের ফলটা আছে সবুজ, কোনোটার আছে হলুদ, কোনোটার ফুল সবুজ, কোনোটার ফুল হলুদ, তো এরকম। তো পরবর্তীতে উনি চিন্তা করলেন, আবার কোনোটার বীজ গোলাকার, কোনোটার বীজ কোকড়ানো। তো পরবর্তীতে চিন্তা করলেন এটা কেন হয়, মানে এই একই মটরশুঁটি গাছ বাট এটা কেন হবে। এখান থেকে উনি চিন্তা করে এগুলো নিয়ে গবেষণা করলেন, এবং গবেষণা করলেন প্রায় 34 ধরনের মটরশুঁটি নিয়ে, 34 ধরনের মটরশুঁটি নিয়ে, এবং 7 বছর ধরে তিনি গবেষণা করেছেন। এবং গবেষণা করার পরে 1865 সালে, 1865, ঠিক আছে, 1865 সাল, 1865 সালে উনি ওনার বিখ্যাত দুইটা সূত্র আছে, মেন্ডেলের বিখ্যাত দুইটা সূত্র আছে, মেন্ডেলের সূত্র। এই 65 সালে মেন্ডেলের যে সূত্র আছে, বিখ্যাত দুইটা সূত্র, সেই সূত্র দুইটা তিনি উপস্থাপন করেন। ওই সময়ের উনি যে দেশে ছিলেন সেই দেশের বিজ্ঞান জার্নালে এটা উপস্থাপন করেন, ঠিক আছে। কিন্তু তারা এটা গ্রহণ করে নাই, তারা এটাকে ত্যাগ করে, রিজেক্ট করে। কিসের জন্য রিজেক্ট করে? যে তাদের চিন্তাধারা ছিল যে ভাই, ফার্স্ট অফ অল, মানে ফার্স্ট চিন্তাটাই ছিল তুমি ধর্মের মানুষ, ধর্মে থাকো, তোমার বিজ্ঞানে আসার দরকার নেই, ঠিক আছে। মানে তাদের ফার্স্ট চিন্তাটাই ছিল এরকম যে তুমি ধর্মের মানুষ, ধর্ম নিয়েই থাকো, বিজ্ঞানে আইসো না, ঠিক আছে। ফার্স্ট কথাটা এরকম ছিল। সেকেন্ড যেটা বলছে সেটা হচ্ছে যে মেন্ডেলের আগে বংশগতি নিয়ে কেউ কোনো কাজই করে নাই। মানে মেন্ডেলের আগে বংশগতি যে এভাবে পাস হতে পারে, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন যে পাস হতে পারে, এই চিন্তাটাই কারো মাথায় আসেনি। যার জন্য মেন্ডেল যে বংশগতি রিলেটেড যা কিছু বলছে সবার কাছেই মনে হচ্ছে এটা বোগাস জিনিস, ঠিক আছে, এটা কোনো ভিত্তি নাই, কিচ্ছু নাই, তো এটা টোটালি ফাও একটা জিনিস, ঠিক আছে, এটা ম্যাক্সিমামের কাছে মনে হয়েছে। তো এখন এই যে বংশগতি রিলেটেড মেন্ডেল যে কথাগুলো বললো, এটা কেউই গ্রহণ করে নাই, এবং মনের দুঃখ মনে নিয়ে 1884 সালে মেন্ডেল মারা গেল। মারা যাওয়ার পরে 1900 সালে আরো তিনজন বিজ্ঞানীর নাম একজন হুগো দা ভ্রিচ, আর একজন কার্ল করেন্স, আর একজন এরিক শেরমার্ক। তিনজন বিজ্ঞানী, হুগো দা ভ্রিচ, কার্ল করেন্স এবং এরিক শেরমার্ক, তিনজন বিজ্ঞানী আলাদা আলাদা ভাবে এই বংশগতি নিয়ে কাজ করেন, এবং তারা প্রত্যেকেই দেখতে পান যে প্রায় 35 বছর আগে 1865 সালে মেন্ডেল যেই সূত্র উপস্থাপন করেছিলেন সেটা 100% ঠিক, ঠিক আছে, সেটা 100% সঠিক। তো যার ফলে 1901 সালে মেন্ডেলকে বংশগতির জনক হিসেবে আখ্যায়িত করা হয়। তার মানে মারা যাওয়ার প্রায় 17 বছর পরে, 1884 সালে মারা গেছে, 1901 সালে তাকে বংশগতির জনক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মানে মারা যাওয়ার পরে বাপ হয়েছে, ঠিক আছে, জিনিসটা এরকম। যদিও মানে বিজ্ঞান জগতে এরকম অনেক দেখা যায় যে কোনো একজন বিজ্ঞানী একটা নতুন জিনিস আবিষ্কার করলো, বাট ইনস্ট্যান্ট সেটা রিকগনিশন পায় না। পরবর্তীতে বিজ্ঞানীর এই জিনিসটার ভ্যালু বুঝতে পারে এবং তাকে সম্মানিত করে। বাট কথা ভাই, মারা যাওয়ার পরে সম্মানিত করে এই ব্যাটার তো কোনো লাভ হইলো না, তাই না? যাই হোক, তো এই ছিল মেন্ডেলের প্রাথমিক জিনিসপত্র। এখন আরো কিছু জিনিস আছে, সেটা মেন্ডেল কেন মটরশুঁটি গাছ নিলেন? মেন্ডেল তো কলা গাছও নিতে পারতো, মেন্ডেল তো আম গাছ নিতে পারতো, মেন্ডেল একটা জাম গাছও নিতে পারতো, তাই বেটা কিসের জন্য মটরশুঁটি গাছ নিল? তার কারণ মটরশুঁটি গাছটা 1 বর্ষজীবী, মানে 1 বছরের মধ্যেই নতুন ফলন পাওয়া যায়। প্লাস মটরশুঁটি গাছে প্রচুর বীজ হয়, প্রচুর ফুল হয়, প্রচুর ফল হয়, ঠিক আছে। তো যার ফলে সংখ্যাটা যেহেতু অনেক বেশি, তো সেখান থেকে তুমি ইজিলি আলাদা আলাদা যেগুলো আছে মানে তুমি ইজিলি রেজাল্টটা মানে বের করতে পারবা। তারপরে মটরশুঁটি গাছের যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে পার্থক্য দেখা যায় সেগুলো একেবারে সুস্পষ্ট পার্থক্য।
যেমন কোনোটার বীজ দেখা যায় গোল, কোনোটার বীজ দেখা যায় কোঁকড়ানো। তো এগুলো হচ্ছে সুস্পষ্ট পার্থক্য। তো এইসব কারণে মেন্ডেল হচ্ছে মটরশুঁটি গাছ চুজ করছিলেন। বাট অরিজিনাল কথা হচ্ছে সবই বোগাস, ঠিক আছে, সবই বোগাস। কারণ হচ্ছে এই ধরনের কোনো গবেষণা এর আগে কখনো হয় নাই, মেন্ডেল নিজেই প্রথম এটা করছে। তো অবশ্যই উনি এত চিন্তা ভাবনা করে নাই যে 1 বছরে ফল পাবো, এটার বৈশিষ্ট্য এরকম, এত চিন্তা ভাবনা করে নাই। জাস্ট দেখছে আঙিনাতে মটরশুঁটি আছে, নিয়ে কাজ করি, জিনিসটা এরকম। ঠিক আছে, আসল ঘটনা হচ্ছে এইটা, সেটার পিছনে অ্যাকচুয়ালি অন্য কোনো লজিক ছিল না। যাই হোক, এই হচ্ছে কথাবার্তা। এবারে যদি আসি আছে মেন্ডেলের যদি হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো আছে, মেন্ডেলিয়ান যে সূত্রগুলো আছে, মেন্ডেলিয়ান জেনেটিক্স, মেন্ডেলের এই বংশগতি রিলেটেড দুইটা সূত্র আছে, দুইটা বিখ্যাত সূত্র আছে। মেন্ডেলের সূত্র যে দুইটা, সেই সূত্র দুইটা হচ্ছে বিখ্যাত দুইটা সূত্র। এখন বিখ্যাত এই দুইটা সূত্র যেটা আছে, সেই সূত্র দুইটা আসলে কি মিন করে সেটা যদি আসি, মেন্ডেলের সূত্র তোমাদের বইতে একভাবে সিরিয়াল করা, বাট আমি মোটামুটি আমার মতো আলোচনা করি, আশা করি আলোচনার পরে সবই বুঝতে পারবা। আর যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই পরবর্তীতে আমাকে জানাবা, ঠিক আছে? সো আগে হচ্ছে আমি একটু আমার মতো আলোচনা করি। সো মেন্ডেলের সূত্র, এই মেন্ডেলের যে সূত্র, কি লিখছি এটা, ওকে, মেন্ডেলের সূত্র। মেন্ডেলের সূত্র হচ্ছে দুইটা, মেন্ডেলের দুইটা সূত্র আছে। একটা সূত্রকে বলা হয় হচ্ছে পৃথকীকরণ সূত্র, পৃথকীকরণ। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে স্বাধীন মিলনের সূত্র। ওকে, এই পৃথকীকরণ সূত্র এবং স্বাধীন মিলনের সূত্র, দুইটা সূত্র আছে। এই পৃথকীকরণ সূত্র এটাকে প্রথম সূত্র বলা হয়, প্রথম সূত্র। আর স্বাধীন মিলনের সূত্র যেটা, সেটাকে দ্বিতীয় সূত্র বলা হয়। এখন এই সূত্রগুলো বোঝার জন্য বা সূত্রের শানে নজুল বোঝার জন্য তোমাদের কিছু টার্ম বুঝতে হবে, আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো বুঝতে হবে। সেই বিষয়গুলো কি কি? নাম্বার 1 হচ্ছে ক্রোমোজোম। নাম্বার 1 যেটা থাকবে সেটা হচ্ছে ক্রোমোজোম। তো এই হচ্ছে ধরো একটা ক্রোমোজোম, এবং ক্রোমোজোম গুলো সাধারণত কোথায় থাকে আমরা সবাই জানি, ক্রোমোজোম গুলো থাকে হচ্ছে নিউক্লিয়াসে। এই হচ্ছে ক্রোমোজোম। এবং ক্রোমোজোম কিভাবে থাকে? জোড়ায় জোড়ায়, পরস্পর হচ্ছে জোর বেঁধে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম গুলো থাকে, এটা আমরা মোটামুটি জানি। এখন এই ক্রোমোজোম গুলো মেইনলি গঠিত হয় ডিএনএ নিয়ে, মানে ক্রোমোজোমের যে বাহুগুলো আছে, বাহুগুলো মেইনলি গঠিত হয় ডিএনএ নিয়ে। তো ডিএনএটাকে আমরা যদি সূক্ষ্মভাবে দেখি, তাহলে ডিএনএ দেখতে অনেকটা এরকম, ডিএনএ দেখতে হচ্ছে এরকম পেঁচানো পেঁচানো। তো ডিএনএ এর ছোট্ট অংশ, ডিএনএ এরকম ক্ষুদ্র অংশ, এরকম ছোট্ট একটা অংশ যেটা আমাদের নির্দিষ্ট কোনো একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, যে ডিএনএ এর ছোট্ট একটা অংশ যা আমাদের নির্দিষ্ট কোনো একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে, সেটাকে বলা হয় জিন। তো আমরা যদি এখানে মার্ক করি, এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে ডিএনএ, মানে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ। আর এরপরে এখান থেকে আমরা পাচ্ছি কি? জিন। তার মানে জিন হচ্ছে ডিএনএ এর ছোট্ট একটা অংশ, ডিএনএ এর ছোট্ট একটা অংশ যা আমাদের নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, সেটাকে আমরা বলবো হচ্ছে জিন। জিন কোথায় পাওয়া যায়? আমরা যদি উল্টাভাবে জিজ্ঞেস করি, জিন পাওয়া যায় ডিএনএ তে, ঠিক আছে? বা টেকনিক্যালি সেটা পাওয়া যায় ক্রোমোজোমে, কারণ ক্রোমোজোমের ভিতরে বা ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে ডিএনএ কাজ করে। এখন আমি ধরে নেই ক্রোমোজোমের এইখানের এই যে এই অংশের যে ডিএনএটা আছে, সেটার আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবা। আমি একটা হাইলাইটার দেই। সাপোজ এই যে অংশটুকু, এই অংশটুকুতে যে ছোট্ট ডিএনএ এর খণ্ডটা আছে, সেইটা একটা জিন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? এটা আমাদের একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তো এখন তুমি চিন্তা করে দেখো, এই বৈশিষ্ট্যটাকে আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে আমাদের চুল কিরকম হবে, মানে চুল হচ্ছে কোঁকড়ানো হবে না সোজা হবে, এই বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করে। এখন আমাদের যে আমাদের যে ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে, তার একটা আসে পিতার কাছ থেকে, একটা আসে মাতার কাছ থেকে। তার মানে আমার এই একজোড়া ক্রোমোজোমের একটা ক্রোমোজোমে যদি চুল কিরকম হবে সেরকম থাকে, তাহলে অন্য ক্রোমোজোমের একই জায়গায় সেম বৈশিষ্ট্য কিন্তু থাকবে। কারণ একটা পিতার কাছ থেকে আসছে, একটা মাতার কাছ থেকে আসছে, ঠিক আছে? একটা আসছে বাবার কাছ থেকে, একটা আসছে মায়ের কাছ থেকে। সো মায়ের চুল নিয়ন্ত্রণকারী জিন তো তার ক্রোমোজোমে ছিল, আবার বাবার চুল নিয়ন্ত্রণকারী জিন তো তার মধ্যে ছিল। সো যখন দুইটাই আমার মধ্যে আসলো, তার মানে আমার মধ্যে মায়ের জিনও আছে, বাবার জিনও আছে। তো
তো কথা হচ্ছে এই যে একজোড়া জিন আমি এখানে দেখতে পাচ্ছি, একজোড়া জিন, এই একজোড়া যে জিন দেখতে পাচ্ছি, এই একটা আর এই একটা, এই দুইটা মিলে একজোড়া জিন। একজোড়া জিন এরা কি করছে, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে, এবং সেটা কি, আমার চুল কিরকম হবে, ঠিক আছে। এবং এই জিন জোড়া একটা আসছে মায়ের কাছ থেকে, একটা আসছে বাবার কাছ থেকে। সো এই যে একজোড়া জিন যারা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে, এদেরকে বলা হয় পরস্পরের অ্যালিল। পরস্পরের অ্যালিল বলে, অ্যালিল, ঠিক আছে, পরস্পরের অ্যালিল বলা হয়, ঠিক আছে। এখন এই অ্যালিল গুলোর মধ্যে যে কোনো একটা আছে, দেখো সাপোজ পিতার চুল যদি হয় কোঁকড়ানো, মাতার চুল যদি হয় সোজা বা স্ট্রেট, এখন সন্তানের তো যে কোনো একটা হয়, হয় সোজা হয়, না হলে কোঁকড়ানো হয়, যে কোনো একটা, ঠিক আছে, সোজা অথবা কোঁকড়ানো যে কোনো একটা হয়। তার মানে পিতা মাতা দুইজনের বৈশিষ্ট্যই এখানে আছে, কিন্তু প্রকাশ পাচ্ছে একজনেরটা, দুইজনেরটা প্রকাশ পাচ্ছে না, ঠিক আছে। পিতা এবং মাতা দুইজনের বৈশিষ্ট্যই আমাদের মধ্যে আছে, বাট সেখানে প্রকাশ পাচ্ছে একটা। সো এই জন্য এই ধরনের যদি হয়, তখন যে প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট জিন। প্রকট জিন বলা হয়, ঠিক আছে। প্রকাশ পেলে সেটাকে বলা হয় প্রকট জিন। আর যে প্রকাশ পায় না, যে প্রকাশ পায় না তাকে বলা হয় প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন জিন মানে আমি যদি সহজভাবে বলি, যেটা হচ্ছে প্রকাশ পাবে সেটা হচ্ছে শক্তিশালী বা প্রকট, আর যেটা প্রকাশ পাবে না সেটা হচ্ছে দুর্বল বা হচ্ছে প্রচ্ছন্ন। তো এই গেল অ্যালিল, প্রকট জিন, প্রচ্ছন্ন জিন। এখন এমনও হতে পারে যে এই পিতার যেরকম বৈশিষ্ট্য মাতারও সেম বৈশিষ্ট্য হতে পারে না, যে ধরো পিতার কোঁকড়ানো মাতারও কোঁকড়ানো, দুইজনেরই সেম বৈশিষ্ট্য। দুইজনের বৈশিষ্ট্য বা দুইজনের এই জিনগুলো মানে ক্রোমোজোমে যে অ্যালিল যে দুইটা আছে, দুইটা অ্যালিল আমরা যে একত্রে বলতেছি, তো এই জোড়ার মধ্যে দুইটা যদি একই ধরনের হয়, দুইটা যদি একই ধরনের হয়, তখন সেটাকে বলা হয় হোমোজাইগাস, ঠিক আছে, হোমোজাইগাস বলা হয়, দুইটা যদি একই ধরনের হয়, হোমোজাইগাস বলে। দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, যারা পরে এসেছো কাইন্ডলি তোমরা যে জায়গাতে জয়েন করেছো সেই জায়গা থেকে চুপচাপ ক্লাস করতে থাকো। ক্লাসের শেষে আমাকে কোশ্চেন করো যে ভাইয়া কোথায় কি আছে না আছে, ঠিক আছে। ক্লাসের মধ্যে যেহেতু ক্লাসের ফ্লোটা চলতেছে, এর মধ্যে কাইন্ডলি কেউ কোশ্চেন করো না। আমি ক্লাসের শেষে সবার কোশ্চেনের উত্তর দিব, ঠিক আছে, সবার কোশ্চেনের উত্তর দিব। তোমাদের মধ্যে অনেকে নতুন আছো, সেই জন্য তোমরা এই বিষয়টা জানো না। সেটা হচ্ছে যে সাপোজ তোমরা যতজন ক্লাস করছো প্রত্যেকে যদি এখন পর্যায়ক্রমে কোশ্চেন করতে থাকো, তাহলে ওই কোশ্চেনের উত্তর দিতে দিতে আমার ক্লাসটা নেওয়া হবে না, ঠিক আছে, ক্লাসটা নিতে পারবো না। তো এই জন্য সবার যত কোশ্চেন আছে সব কোশ্চেন তোমাদের নিজেদের কাছে নোট ডাউন করে রাখো, ক্লাসের শেষে আমি সবার কোশ্চেনের উত্তর দিব, ঠিক আছে। আর যারা পরে এসেছো তারা এখান থেকে ক্লাস কন্টিনিউ করো, এক্সাম কি হবে না হবে এটা আমাকে পরে জিজ্ঞেস করবা, ঠিক আছে। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যখন এই যে দুইটা জিন, এই দুইটা জিন যখন একই রকম হয়, মানে দুইটার বৈশিষ্ট্য যদি একই রকম হয়, তখন সেটাকে বলা হয় হোমোজাইগাস। হোমোজাইগাস এটা আরেকটা নাম আছে, হোমোজাইগাসের বদলে এটাকে বলা যায় বিশুদ্ধ। বিশুদ্ধ মানে দুইটা যদি একই ধরনের হয় তখন সেটাকে বলা হয় হোমোজাইগাস বা বিশুদ্ধ। কিন্তু এই দুইটা জিন যদি আলাদা আলাদা হয়, সাপোজ একটার মধ্যে আছে কোঁকড়ানো বৈশিষ্ট্য আর একটার মধ্যে আছে বিশুদ্ধ বৈশিষ্ট্য, এরকম যদি থাকে তখন সেটাকে বলা হয় হেটারোজাইগাস। হেটারোজাইগাস। হেটারোজাইগাসের আরেকটা নাম আছে যেটাকে বলা হয় অবিশুদ্ধ বা সংকর। অবিশুদ্ধ অবলিক হচ্ছে সংকর, ঠিক আছে। তো এভাবেও ডাকা হয়, অবিশুদ্ধ বা সংকর হিসাবেও ডাকা হয়, ঠিক আছে। আমরা মোটামুটি এই যে বৈশিষ্ট্যগুলো বা যে টার্মগুলো আমরা জানলাম সেগুলো আমাদের কিন্তু এই মেন্ডেলিয়ান জেনেটিক্স পড়তে কাজে আসবে, ঠিক আছে। তো আমি যদি আবারও বলি, প্রথমে হচ্ছে আমরা জানি আমাদের ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে। তো প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, আর ডিএনএ এর ছোট্ট একটা অংশকে বলা হয় জিন। তো দেখা গেছে আমাদের ক্রোমোজোম যে জোড়ায় জোড়ায় থাকে, তার সেই জোড়ার একটা আসে পিতার কাছ থেকে, একটা আসে মাতার কাছ থেকে। তার মানে একটি জোড়ার প্রত্যেকটা ক্রোমোজোমে একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার জিন থাকে।
তার মানে সাপোজ আমি যদি এই অংশকে একটা হচ্ছে জিন কল্পনা করি যেটা আমার চুলের গঠন নিয়ন্ত্রণ করে, তাহলে এই ক্রোমোজোমেও সেম জিনিসটা থাকবে। কারণ আমার বাবার দেহেও তো সে চুল নিয়ন্ত্রণ করছে, মায়ের দেহেও চুল নিয়ন্ত্রণ করছে, দুইটাই যখন আসছে, তো একটা আসছে সাপোজ বাবা থেকে, একটা আসছে মায়ের থেকে। তো এই যে এক জোড়া জিন যারা দুইজন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, তাদেরকে বলা হয় পরস্পরের অ্যালিল। এখন এই অ্যালিল গুলোর মধ্যে যে কোনো একটা তার নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। মানে আমাদের চুল হয় সোজা হবে, না হলে কোঁকড়ানো হবে। তো এই যে বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারে সেটাকে বলা হয় প্রকট জিন। আর যে তার নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না তাকে বলা হয় প্রচ্ছন্ন জিন। যদি এই দুইটা অ্যালিল একই ধরনের হয়, দুইটা অ্যালিল যদি একই ধরনের হয় তখন সেটাকে বলা হয় হোমোজাইগাস বা বিশুদ্ধ। যদি আলাদা ধরনের হয় তখন সেটাকে বলা হয় হেটারোজাইগাস বা অবিশুদ্ধ বা সংকর বৈশিষ্ট্য। ওকে, সো এই হচ্ছে প্রাথমিকভাবে আমাদের প্রাথমিকভাবে হচ্ছে আমরা যদি চিন্তা করি এই জেনেটিক্স সম্পর্কিত প্রাথমিক হচ্ছে যে ইনফরমেশন। ঠিক আছে, এখন আরেকটা জিনিস, এক সেকেন্ড, তোমাদের বইয়ের ফ্লোটা একটু আমার দেখতে হবে, বইতে কিভাবে আছে। সো বইয়ের অনুসারে আগাইলে তোমাদের জন্য সুবিধা হবে। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, তোমাদের হচ্ছে বইয়ের যে হিসাবটা আছে বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্যের যে বিস্তৃতি, তো সেখানে হচ্ছে আমি ক্রোমোজোমের বিষয়টা আলোচনা করেছি। ক্রোমোজোম কি জিনিস, ক্রোমোজোমের মোটামুটি হিসাব নিকাশ আলোচনা করেছি। ক্রোমোজোমটার ব্যাপারে আরো আলোচনা করেছিলাম সেকেন্ড অধ্যায়ে। তো এখন ক্রোমোজোমের যদি আরো কিছু জিনিসপত্র আমি আলোচনা করি, তো ক্রোমোজোমটা হচ্ছে আমি একটু আগে যেটা দেখাইলাম সেটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার। ক্রোমোজোমটা হচ্ছে এরকম স্ট্রাকচার যেটা নরমালি থাকে হচ্ছে নিউক্লিয়াসে ধরো এই হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে এভাবে নিউক্লিওলাস। ওর ভিতরে ভাবে পেঁচানো 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 ভাবে সূত্রাকার থাকে, সূত্রাকার আকার এভাবে থাকে। ঠিক আছে, মানে এই সূত্রাকার কাঠামো যেটা, এটাকে বলা হয় ক্রোমাটিন। বাট এই ক্রোমাটিন পরবর্তীতে এখান থেকে ক্রোমোজোম সৃষ্টি করে। আর এই ক্রোমোজোম প্রথম আবিষ্কার করেন স্ট্রাসবুর্গার বা বার্জার বলতে পারো। স্ট্রাসবার্জার প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। ঠিক আছে, এবং এই ক্রোমোজোম যেটা রয়েছে, ক্রোমোজোমের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। ক্ষমতাটা হচ্ছে রং ধারণ করতে পারে। তুমি যদি রং দাও কোষের মধ্যে, যদি এটাকে বলা হচ্ছে স্টেইনিং করা, ডাই, বানানটা হচ্ছে DYE, ডাই। ঠিক আছে, ডাই দিলে ক্রোমোজোম গুলো সেই ডাইগুলো গ্রহণ করে বিভিন্ন ধরনের কালার শো করে। তো যেহেতু ক্রোমোজোম গুলো কালার শো করে বা কালার হচ্ছে নিতে পারে, এই জন্য ক্রোমোজোমকে বলা হয়, এই জন্য ক্রোমোজোম নামটা দেওয়া হয়েছে। ক্রোমোজোম মানে হচ্ছে রঞ্জিত বস্তু। ঠিক আছে, ক্রোমোজোম মানে হচ্ছে রঞ্জিত বস্তু। এখন আচ্ছা, প্রকট এবং প্রচ্ছন্নের যে জিনিসটা আছে সেটা হচ্ছে, প্রকটের ইংরেজি হচ্ছে তোমার ডমিনেন্ট, আর প্রচ্ছন্নের ইংরেজি হচ্ছে রেসেসিভ। ঠিক আছে, আর ডাই হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ। ঠিক আছে, ডাইটা হচ্ছে রঞ্জক পদার্থ। ওকে, সো এখন এই রঞ্জক পদার্থ যেটা, যখন তুমি কোনো কোষের উপরে ডাইটা দিবা বা রঞ্জক পদার্থ দিবা, তখন এই ডাইটা বা রঞ্জক পদার্থটা ক্রোমোজোম গ্রহণ করতে পারে। এই জন্যই এর নাম দেয়া হয়েছে ক্রোমোজোম। ক্রোমোজোম মানে হচ্ছে রঞ্জিত বস্তু মানে হচ্ছে যে কালার নিতে পারে, যে হচ্ছে রঙিন হয়, রঙিন বস্তু। ঠিক আছে, কালারফুল কোনো সাবস্টেন্স, সেটা বলা হয় ক্রোমোজোমকে। এখন একটা কোষের মধ্যে ক্রোমোজোম অনেক থাকতে পারে, একটা কোষের মধ্যে অনেক থাকতে পারে। সেটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কম থাকতে পারে, বেশি থাকতে পারে, অনেক থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের সবার কাছে একটু রিকোয়েস্ট, এখন কেউ চ্যাট বক্সে কিছু বলো না বা কোশ্চেন আনসার সেকশন বা কোথাও কিছু বলো না। ঠিক আছে, তোমাদের যত কোশ্চেন আছে আমি একটু আমার মতো আলোচনা করি। আমি পুরোটা আলোচনা করলে তোমাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এখন যে কোশ্চেন গুলো করতেছো
আমি যদি পুরোটা আলোচনা করি তোমার কোশ্চেনের অনেকগুলোর সলভ তুমি পেয়ে যাবা, যদি না পাও তখন আবার কোশ্চেন করে আমি তোমাদের সবাইকে কোশ্চেন করার সুযোগ দিব, ঠিক আছে? বাট কাইন্ডলি এখন ক্লাসে কনসেন্ট্রেট করো, ঠিক আছে? পুরো জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। তো যেটা বলছিলাম, ক্রোমোজোম এক একটা কোষে অনেক ধরনের থাকতে পারে, ঠিক আছে? ক্রোমোজোম এক একটা কোষে অনেক ধরনের থাকতে পারে, সেটা হচ্ছে কোন কোন কোষে ক্রোমোজোম থাকে হচ্ছে 2টা, আবার কোন কোন কোষে ক্রোমোজোম 16টা পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে? তবে সাধারণত উন্নত শ্রেণীর জীব যেগুলো আছে, উন্নত শ্রেণীর জীবে ক্রোমোজোম হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। উন্নত শ্রেণীর যে জীবগুলো আছে জোড়ায় জোড়ায়, যেমন আমাদের মানুষের ক্ষেত্রে যদি বলি, মানুষের দেহে মানুষের প্রতিটা কোষে ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া, 23 জোড়া মানুষের ক্ষেত্রে 23 জোড়া, বা হচ্ছে এটাকে আমরা বলতে পারি 46টা, 46টি আমাদের দেহে ক্রোমোজোম থাকে। এটা সবাই হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে। এখন ক্রোমোজোমের আকার আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে, কম বেশি ছোট বড় হতে পারে, এক একটা ক্রোমোজোমে এক এক ধরনের সাইজ হতে পারে। তো এইগুলো আসলে ক্রোমোজোম সংক্রান্ত নরমাল জিনিসপত্র, নরমাল হচ্ছে বৈশিষ্ট্য। ক্রোমোজোমের মূল গাঠনিক বৈশিষ্ট্য তোমরা দ্বিতীয় অধ্যায়ে ক্রোমোজোমের অংশটা পড়েছো। তো এখানে এই মূল গাঠনিক বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো সব দেয়া আছে। তো এখানে আলাদাভাবে ক্রোমোজোমটা আমার মনে হয় না পড়ার দরকার আছে, বা খুব ডিটেইলস আলোচনা করার দরকার আছে। তোমাদের এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে ডিএনএ সম্পর্কে জানতে হবে। ডিএনএ, ডিএনএ সম্পর্কে জানতে হবে। এই ডিএনএ যেটা, ডিএনএ হচ্ছে ডিএনএ তে যাওয়ার আগে আরেকটা টার্ম একটু তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর আগে একটা জিনিস বুঝতে হবে, নিউক্লিক অ্যাসিড। একজন বিজ্ঞানীর নাম আছে, একজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে এমিল মিশার, ঠিক আছে? এমিল মিশার একজন বিজ্ঞানীর নাম, ফ্রেডরিক মিশার। ফ্রেডরিক মিশার একজন চিকিৎসক। উনি প্রথম নিউক্লিয়াসের মধ্যে, আমাদের কোনো জায়গায় যখন ক্ষত হয়, ক্ষত হলে সেখান থেকে পুঁজ বের হয়, তো উনি এরকম ক্ষত স্থানের পুঁজের ভিতর থেকে একটা বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ আবিষ্কার করেছিলেন। এবং সেই রাসায়নিক পদার্থটার মধ্যে পরবর্তীতে দেখা গেল যে রাসায়নিক পদার্থটার অ্যাসিডিক ধর্ম আছে। যেহেতু অ্যাসিডিক ধর্ম আছে, এই জন্য ওই রাসায়নিক পদার্থের একটা নাম দেওয়া হয়, নামটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? নাম দেওয়া হয় পরবর্তীতে নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড যেটা, এটা হচ্ছে মূলত নিউক্লিয়াসে থাকে, মূলত কোষের নিউক্লিয়াসে থাকে নিউক্লিক অ্যাসিডটা। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের আছে, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ এবং আরএনএ। এর মধ্যে ডিএনএ যেটা, ডিএনএটা হচ্ছে আমরা যারা উন্নত শ্রেণীর জীব আছি, উন্নত শ্রেণীর জীব বলতে ধরো হচ্ছে মানুষ বা যত ধরনের প্রাণী আছে, যত ধরনের আমাদের মতো অ্যানিমেলিয়া রাজ্যের যেসব প্রাণী আছে, তাদের সবার দেহে ডিএনএ সাধারণত বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে। মানে ডিএনএ এর মাধ্যমেই এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে বৈশিষ্ট্যগুলো পাস হয়, অর্থাৎ দাদা দাদি থেকে পিতামাতা, পিতামাতা থেকে আমাদের মধ্যে বৈশিষ্ট্যগুলো পাস হয়, ঠিক আছে? এই ডিএনএ এর মাধ্যমে উন্নত শ্রেণীর জীবে। আর অনুন্নত শ্রেণীর যে জীবগুলো আছে তাদের মধ্যে আরএনএ এর মাধ্যমে পাস হয়, যেমন ধরো হচ্ছে ব্যাকটেরিয়া, তারপরে ভাইরাস, ওদের বৈশিষ্ট্যগুলো আরএনএ এর মাধ্যমে পাস হয়, ঠিক আছে? এখন তার মানে এই না যে আমাদের দেহে আরএনএ নাই, আমাদের দেহেও কিন্তু আরএনএ আছে, মানব দেহে আরএনএ আছে, কিন্তু মানব দেহে আরএনএ বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে না, মানব দেহে আরএনএ এর অন্য কাজ আছে, ঠিক আছে? তো মানব দেহে আরএনএটা বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে না। কিন্তু যে সকল জীবের দেহে আরএনএ বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে তাদের দেহে ডিএনএ থাকে না। যেমন ধরো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে যেসব ব্যাকটেরিয়ার বংশগতীয় বস্তু হিসেবে আরএনএ কাজ করে তাদের মধ্যে ডিএনএ থাকে না। যেসব ভাইরাসের মধ্যে আরএনএ থাকে তাদের মধ্যে ডিএনএ থাকে না। কিন্তু আমরা যেহেতু উন্নত শ্রেণীর জীব, আমাদের দেহে ডিএনএ আরএনএ দুইটাই আছে, ঠিক আছে? তো এখন এই ডিএনএ তে যদি আসি, ডিএনএ এর ফুল মিনিং হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএনএ এর ফুল মিনিং। ডিএনএ এর ফুল মিনিং হচ্ছে এটা, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন এই ডিএনএ যেটা, সেটা কিভাবে গঠিত হয় সেটা যদি চিন্তা করো, ডিএনএ এর গাঠনিক উপাদান হচ্ছে তিনটা। ডিএনএ তিনটা জিনিস নিয়ে গঠিত হয়, তিনটা জিনিস। তিনটা জিনিস কি কি? নাম্বার ওয়ান যেটা, নাম্বার ওয়ান সেটা হচ্ছে সুগার, ঠিক আছে? সুগার নিয়ে গঠিত হয়, সুগার। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে নাইট্রোজেন ক্ষারক, মানে আমি এটাকে এভাবে লিখি, নাইট্রোজেন ক্ষারক, নাইট্রোজেন যুক্ত ক্ষারক। এবং নাম্বার থ্রি যেটা, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ঠিক আছে? নাম্বার থ্রি হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে ডিএনএ গঠিত হয়।
এখন এরা কিভাবে পরস্পর যুক্ত থাকে সেটা যদি চিন্তা করি, তাহলে প্রথমেই দেখো এই হচ্ছে সুগার, সুগারের সাথে থাকে হচ্ছে নাইট্রোজেন, এবং এখানে উপরের দিকে থাকে হচ্ছে সেই ফসফরিক অ্যাসিডের পি। দেন সুগারের সাথে আবার যুক্ত হয় ফসফরিক অ্যাসিড, এর সাথে আবার একটা হচ্ছে সুগার, আবার এই সাইডে হচ্ছে নাইট্রোজেন, আবার হচ্ছে পি, আবার হচ্ছে সুগার, এর সাথে হচ্ছে নাইট্রোজেন। তো এভাবে একটা লম্বা চেইন তৈরি করে, এভাবে একটা লম্বা চেইন তৈরি করে। ডিএনএ যদি বলো, ডিএনএ তে এরকম চেইন থাকে দুইটা, ডিএনএ তে চেইন থাকে দুইটা। তো দুইটা চেইন যদি চিন্তা করো সেখানে, তার মানে এখানে আমার আরেকটা চেইন দেখাতে হবে এরকম, এই সাইডে আমার আরেকটা চেইন দেখাতে হবে এভাবে। আমি এই আরেকটা চেইন দেখালাম। সো এই যে দেখো দুইটা চেইন তৈরি হয়ে গেল, এই দুইটা চেইন মিলে এই ডিএনএ এর ভিতরে হচ্ছে কাঠামোটা থাকে হচ্ছে এই যে দুইটা নাইট্রোজেনের মধ্যে আবার বন্ধন থাকে। এই নাইট্রোজেনের মধ্যে যে বন্ধনটা থাকে সেই বন্ধনটা দুর্বল হয়, নাইট্রোজেনের মধ্যে যে বন্ধনটা থাকে সেই বন্ধনটা হয় দুর্বল প্রকৃতির, ঠিক আছে, দুর্বল প্রকৃতির, এবং এটাকে হাইড্রোজেন বন্ধন বলে। নাইট্রোজেনের মধ্যে যে বন্ধনটা হয় এটা হচ্ছে দুর্বল প্রকৃতির হাইড্রোজেন বন্ধন। এখন এই নাইট্রোজেন যেটা রয়েছে ডিএনএ তে 4 ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। এখানে এন বলতে শুধু নাইট্রোজেন বুঝায় না, নাইট্রোজেন ঘটিত ক্ষারক বুঝায়। ডিএনএ তে নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে 4 ধরনের। কি কি? এক নম্বরে থাকে হচ্ছে অ্যাডেনিন, অ্যাডেনিন যেটাকে প্রকাশ করা হয় এ দ্বারা। তারপরে থাকে হচ্ছে গুয়ানিন, যেটাকে প্রকাশ করা হয় জি দ্বারা। তারপরে থাকে হচ্ছে সাইটোসিন, যেটাকে প্রকাশ করা হয় সি দ্বারা। আর তারপরে থাকে হচ্ছে থাইমিন, যেটাকে প্রকাশ করা হয় টি দ্বারা, ঠিক আছে। সো ডিএনএ এর মধ্যে এই 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে, এবং এই নাইট্রোজেন ঘটিত ক্ষার যেগুলো আছে বা নাইট্রোজেন বেস যেগুলো আছে তারা একজন আরেকজনের সাথে বিভিন্ন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এটা মনে রাখার জন্য আমি একটা সহজ সূত্র ব্যবহার করি, সেটা হচ্ছে আমি তুমি গরু ছাগল, ঠিক আছে। এরকম একটা সহজ সূত্র ব্যবহার করি, আমি তুমি গরু ছাগল। এখন আমি তোমাদের কিন্তু কোনো কিছু বলি না, সহজভাবে মনে রাখার একটা সূত্র বললাম, সেটা হচ্ছে আমির সাথে তুমি, আমির সাথে তুমি মানে অ্যাডেনিন, অ্যাডেনিনের এ আর থাইমিনের টি, এ হচ্ছে আমি, আমির এ, তার সাথে থাইমিনের টি থাকবে, এরা পরস্পর এভাবে দুই হাত দিয়ে যুক্ত থাকবে। আর গরুর সাথে ছাগল মানে গরুর জি আর ছাগলের সি, তারা হচ্ছে 3 হাত দিয়ে পরস্পর যুক্ত থাকবে। তো এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো আমি মাঝখানে মাঝখানে দেখালাম, এই যে মাঝখানে মাঝখানে নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো দেখালাম, এখানে অ্যাকচুয়াল ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে, আমি যদি একটু মুছে দেই, এই নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলো মুছে দিলাম, এখানে এগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে অ্যাকচুয়ালি যে থাকে, খেয়াল করে দেখো এখানে দ্বিবন্ধন দেখালাম, তার মানে এখানে এক পাশে থাকবে এ আর এক পাশে থাকবে টি। এখানে আমি 3 বন্ধন দেখালাম, তার মানে এক পাশে থাকবে জি আর এক পাশে থাকবে সি। এখানে 3 বন্ধন দেখালাম, তার মানে এক পাশে সি এক পাশে জি, ঠিক আছে, এভাবে থাকবে। তার মানে এই যে আমি দ্বিসূত্রক একটা কাঠামো দেখতে পাচ্ছি যারা আবার পরস্পর হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত, এটাকে বলা হয় ডিএনএ বা ডিএনএ ডাবল হেলিক্স। তোমরা একজন কোশ্চেন করছিলে একটা সময় যে ডাবল হেলিক্স মানে কি। ডাবল হেলিক্স মানে হচ্ছে দুই সূত্র, দুইটা সূত্র, দেখো এই একটা সূত্র আর এই সাইডে এই একটা সূত্র, দুইটা সূত্র, ডাবল হেলিক্স, ঠিক আছে। এখন এই ডাবল হেলিক্স যেটা আছে সেটা পেঁচানো থাকে, এভাবে সোজা আমি দেখাইছি, সোজা থাকে না, এইভাবে পেঁচানো থাকে। ধরো এই একটা সূত্র, আবার এই হচ্ছে আর একটা সূত্র, এভাবে পেঁচানো থাকে, ঠিক আছে। এই যে পেঁচানো ভাবে থাকে এটাই হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের পেঁচানো কাঠামো, ঠিক আছে, যে পেঁচানো ডিএনএ কাঠামো, পেঁচানো ডিএনএ কাঠামো হচ্ছে এইটা, ঠিক আছে। মাঝখানে হচ্ছে এখানে ওই যে নাইট্রোজেন ঘটিত এই ধরো হচ্ছে এ, তার সাথে দ্বিবন্ধন দিয়ে হচ্ছে টি থাকবে, তারপরে ধরো হচ্ছে এখানে আবার টি দিলাম, দ্বিবন্ধন দিয়ে এ থাকবে, তারপরে ধরো হচ্ছে এখানে জি দিলাম, জি দিয়ে হচ্ছে 3 বন্ধন দিয়ে সি থাকবে, এভাবে এভাবে পর্যায়ক্রমিকভাবে পুরো কাঠামোটাতে এই জিনিসগুলো থাকবে। এখন ডিএনএ এর যদি আমরা বৈশিষ্ট্য হিসাব করি, ডিএনএ এর এই যে একটা পুরো প্যাচ, দেখো একটা পুরো প্যাচ, একটা পুরো প্যাচে এরকম ধাপ, এই যে ধাপগুলো আমি দেখাচ্ছি, এই একটা ধাপ, এই একটা ধাপ, এরকম ধাপ থাকে হচ্ছে 10টা। ডিএনএ এর একটা সম্পূর্ণ প্যাচে এরকম ধাপ থাকে হচ্ছে 10টা, এবং এই একটা ধাপ থেকে আরেকটা ধাপের দূরত্ব এটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম। এখন বলতে পারো ভাই অ্যাংস্ট্রম কি? অ্যাংস্ট্রম হচ্ছে 1 অ্যাংস্ট্রম
সমান সমান 10⁻⁻10 মিটার। ঠিক আছে, 1 অ্যাংস্ট্রম সমান সমান হচ্ছে 10⁻⁻10 মিটার। সো একটা ধাপের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এখন এইটাকে আমি যদি হচ্ছে ইয়া করি, মানে একটা ফুল চেইন, একটা সম্পূর্ণ চেইনের কথা হিসাব করি, একটা সম্পূর্ণ চেইনে থাকে 10টা। সো আমি 3.4 কে 10 দিয়ে গুণ দিলে হবে কত? 34। তার মানে একটা সম্পূর্ণ চেইনের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। ঠিক আছে। আবার একটা চেইন থেকে অন্য চেইন, এই চেইন থেকে এই চেইনের যদি প্রস্থ হিসাব করি, এই চেইন থেকে এই চেইনের প্রস্থটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। একটা চেইন থেকে আরেকটা চেইনের প্রস্থ হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এবং এই চেইনের যদি হিসাব করো, বৈশিষ্ট্যগুলো যদি চিন্তা করো, চেইনটা তৈরি হয় সুগার ফসফেট বন্ধনের মাধ্যমে। দেখো, ফসফেট সুগার, ফসফেট সুগার, ফসফেট সুগার, মানে বন্ধনটা বা চেইনটা তৈরি হচ্ছে কার মাধ্যমে? সুগার ফসফেট বন্ধনের মাধ্যমে। আর আমি যদি এটাকে ডাবল হেলিক্স একটা সিঁড়ির সাথে তুলনা করি, তাহলে সিঁড়ির ধাপগুলো তৈরি হচ্ছে কার মাধ্যমে? নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মধ্যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। ঠিক আছে, নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মধ্যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি ডিএনএ এর বৈশিষ্ট্য বা ডিএনএ এর ইনিশিয়াল জিনিসপত্র, ডিএনএ এর যা কিছু ছিল। এখন এই ডিএনএ এর ছোট্ট একটা অংশ, সাপোজ এই ডিএনএ এর এতটুকু একটা অংশ, এই যে এতটুকু একটা অংশ, এইটা যদি আমাদের নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তাহলে এই ছোট্ট এই অংশটাকে বলা হয় জিন। এই ছোট্ট অংশ, ডিএনএ এর ছোট্ট একটা অংশ যা আমাদের নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে, তাহলে এই ছোট্ট অংশটাকেই বলা হয় জিন। ঠিক আছে, ছোট্ট এই অংশটা হচ্ছে জিন। আশা করি তোমরা ডিএনএ জিন বুঝতে পারছো। এবার আমরা চলে যাব হচ্ছে আরএনএ। ডিএনএ এর পরে আমরা যাচ্ছি হচ্ছে আরএনএ তে। তো আরএনএ এর যদি হিসাব করি, ডিএনএ এবং আরএনএ এর ক্ষেত্রে প্রধান পার্থক্য হচ্ছে আরএনএ একসূত্রক, আরএনএটা হয় একসূত্রক, ডিএনএ হয় দ্বিসূত্রক। তোমরা খেয়াল করে দেখো, ডিএনএটা এভাবে দেখছিলা, এক সেকেন্ড। ওকে, এখন আরএনএ এর ক্ষেত্রে যদি আসি, আরএনএ এর ক্ষেত্রে কি কি জিনিস আছে বা না আছে আরএনএ এর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যেটা তোমার বুঝতে হবে, আরএনএ এর ক্ষেত্রে জাস্ট চেইনটা একসূত্রক হয়। ডিএনএ তে আমরা দেখছিলাম এভাবে দ্বিসূত্রক, ঠিক আছে, বাট আরএনএ এর ক্ষেত্রে চেইনটা এভাবে একসূত্রক হয়। এভাবে চেইনটা একসূত্রক হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ আর এটা হচ্ছে কি আরএনএ। এখন এই একসূত্রক যে চেইন যেটা রয়েছে তাদের মধ্যেও কিন্তু ওই সেম আছে। এই আরএনএ এর কাঠামো যেটা রয়েছে সেটাও কিন্তু কিভাবে গঠিত হয়, এই ধর হচ্ছে সুগার ফসফেট, সুগার ফসফেট, সুগার ফসফেট, সুগার ফসফেট, সুগার ফসফেট, এভাবে এভাবে বন্ধনের মাধ্যমে পুরো কাঠামোটা তৈরি হয়। এবং এই সুগারের সাথে ঠিকই এখানেও কিন্তু নাইট্রোজেন আছে, সুগারের সাথে এখানেও কিন্তু নাইট্রোজেন আছে, প্রত্যেকটা সুগারের সাথে এখানে নাইট্রোজেন আছে, এই সুগারের সাথেও এখানে নাইট্রোজেন আছে, প্রত্যেকটার সাথে নাইট্রোজেন থাকবে। তবে আরএনএ তে একটু ব্যতিক্রম দেখা যায়। ডিএনএ তে যে সুগারগুলো থাকে সেগুলো ছিল অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আরএনএ তে একটু আলাদা হয়, আরএনএ তে থাকে হচ্ছে অ্যাডেনিন মানে হচ্ছে এ, তারপর হচ্ছে গুয়ানিন মানে হচ্ছে জি, তারপরে থাকে হচ্ছে সাইটোসিন মানে হচ্ছে সি, আর সবার লাস্টে থাইমিনের পরিবর্তে এখানে ইউরাসিল থাকে, ইউরাসিল থাকে, সেটা হচ্ছে ইউ। ঠিক আছে, সো ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য কিন্তু মূলত এই জায়গাটাতে, যে ইউরাসিল এখানে হচ্ছে তোমার ইয়া থাকবে, মানে ডিএনএ তে থাকবে থাইমিন, আরএনএ তে থাকবে ইউরাসিল। আরেকটা পার্থক্য দেখা যায় সেটা হচ্ছে আরএনএ তে এই যে সুগারটা, এই সুগার যেটা রয়েছে সুগারের মধ্যে একটু পার্থক্য দেখা যায়। ডিএনএ তে থাকে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, আরএনএ তে থাকে শুধু রাইবোজ সুগার। ঠিক আছে, সো এই কিছু সামান্য পার্থক্য ডিএনএ তে দেখা যায়। ডিএনএ তে দেখা যায় হচ্ছে 2 সূত্র, আরএনএ তে দেখা যায় 1 সূত্র। ঠিক আছে, আর আরএনএ এর প্রধান কাজ, আমরা যারা উন্নত শ্রেণীর জীব, আমাদের দেহে আরএনএ প্রধানত হচ্ছে প্রোটিন তৈরি করে। আমরা যারা উন্নত শ্রেণীর জীব, আমাদের দেহে আরএনএ হচ্ছে প্রোটিন তৈরি করে। সো আমাদের দেহে ওর প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। আর অনুন্নত যে জীবগুলো আছে, যেমন ধরো ব্যাকটেরিয়া, ভাইরাস, ওদের ক্ষেত্রে আরএনএ বংশগতীয় বস্তু হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, ওদের ক্ষেত্রে বংশগতীয় বস্তু হিসেবে কাজ করতে পারে। তাহলে আমাদের উন্নত শ্রেণীর যে জীবটা আছে, সেই জীবে অ্যাকচুয়ালি পুরো ফ্লোটা কিভাবে হয় সেটা যদি চিন্তা করি, প্রথমে ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ,
আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, আর এই প্রোটিনটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আরএনএ তাইলে এখানে তো আছে, বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য তো আরএনএ আছে, তাইলে আপনি বললেন যে ডিএনএ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটা কেন? জিনিসটা হচ্ছে আমাদের এই যে বৈশিষ্ট্যর যে নিয়ন্ত্রণ হবে সেটা শুরু হয় কার থেকে? ডিএনএ থেকে। ডিএনএ সিগন্যালটা দেয়, ঠিক আছে, ডিএনএ সিগন্যালটা দেয়, যার জন্য ডিএনএ থেকে এই বৈশিষ্ট্যের সূচনা ঘটে বা পুরো সিস্টেমটা ডিএনএ থেকে চালু হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ডিএনএ এবং আরএনএ যা কিছু ছিল তাদের হিসাব। ওকে, এখন ডিএনএ আরএনএ এর পরে আমরা যদি যাই, সেটা হচ্ছে মেন্ডেলের যে সূত্রটা আছে, মেন্ডেলের যে সূত্র, মেন্ডেলের সূত্রটাতে যদি যাই, দাঁড়াও, মেন্ডেলের সূত্রটা তোমাদের বইতে যেভাবে আছে সেই জিনিসটা যদি আমি ব্যাখ্যা করি, তাহলে দেখো মেন্ডেলের একটা সূত্র, মেন্ডেলের প্রথম যে সূত্রটা আছে সেই প্রথম সূত্রটা তোমাদের ব্যাখ্যা করা আছে। মেন্ডেলের প্রথম সূত্র, আমি মেন্ডেলের সূত্র বোঝানোর জন্য প্রথমে কতগুলো টার্ম বলছিলাম, যে ক্রোমোজোম, অ্যালিল, তারপর হচ্ছে প্রকট, প্রচ্ছন্ন, তারপরে হোমোজাইগাস, হেটারোজাইগাস, মানে হচ্ছে ওই যে বিশুদ্ধ, সংকর, এগুলা বলেছিলাম। তো মেন্ডেলের প্রথম যে সূত্রটা আছে, প্রথম সূত্র, প্রথম একটা সূত্রই তোমাদের বইতে ব্যাখ্যা করা আছে, তো ওইটাই তোমরা ভালোভাবে জানো। প্রথম সূত্রটা হচ্ছে যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিন বা অ্যালিল সমূহ পরস্পর মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পৃথক হয়ে যায়। এটা ছিল প্রথম সূত্র। এখন এই সূত্রের বর্ণনা হয়তো তোমাদের বইতে নাই, বাট এটার ব্যাখ্যা তোমাদের জানতে হবে। জিনিসটা হচ্ছে ফার্স্টেই যে জিনিসটা বলছে সংকর জীব, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিন বা অ্যালিল পাশাপাশি অবস্থান করে, এটা বলছে। তার মানে তোমার আগে সংকর বা অবিশুদ্ধ বৈশিষ্ট্য বিশিষ্ট একটা জীব তৈরি করতে হবে। তুমি কিভাবে করবা? মনে করো আমি একটা জিন চিন্তা করি, একটা হচ্ছে মটরশুঁটি গাছ, সাপোজ একটা মটরশুঁটি গাছ, যেই মটরশুঁটি গাছের বৈশিষ্ট্য হচ্ছে ক্যাপিটাল টিটি, ঠিক আছে, মটরশুঁটি গাছের বৈশিষ্ট্যটাকে আমি ক্যাপিটাল টিটি দ্বারা প্রকাশ করলাম, ক্যাপিটাল টিটি দ্বারা প্রকাশ করলাম, এবং এই টি দ্বারা, টি হচ্ছে লম্বা, টি দ্বারা লম্বা বোঝায়, এবং এই টিটা ক্যাপিটাল টি যেটা সেটা হচ্ছে প্রকট। আবার যেটা হচ্ছে খাটো, খাটো যেটা সেটা আমি স্মল টি দ্বারা প্রকাশ করব, স্মল টি হচ্ছে খাটো, আর এটা হবে কি প্রচ্ছন্ন, ঠিক আছে। এখন আমি ধরে নিলাম একটা উদ্ভিদ সেটা বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন এবং সেটা হচ্ছে এই ধরনের একটা উদ্ভিদ, আমি ধরে নিলাম একটা উদ্ভিদ, আমি ধরে নিলাম যে সেটা হচ্ছে একটা উদ্ভিদের, আমি একটা সহজ জিনিস বোঝো, যে আমি তোমাদের বলেছিলাম যে যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দুইটা করে জিন লাগবে, এক জোড়া, মানে একটা অ্যালিলের মধ্যে দুইটা জিন আছে, একটা বাবার কাছ থেকে একটা মায়ের কাছ থেকে আসে। তো মনে করি মটরশুঁটি গাছের এই যে লম্বা বা খাটো হবে কিনা, সেই জিনগুলো দুইটাই আছে লম্বা, মানে বিশুদ্ধ অবস্থাতে আছে একটা উদ্ভিদের ক্ষেত্রে। আমি আর একটা মটরশুঁটি উদ্ভিদ চিন্তা করি যেটার ক্ষেত্রে দুইটাই আছে খাটো, ঠিক আছে, দুইটাই খাটো আছে। এখন যখন এই দুইটা থেকে জাইগোট গ্যামেট তৈরি করবে, মানে এই দুইটা থেকে যখন জনন কোষ তৈরি করবে, তোমরা তৃতীয় অধ্যায় কোষ বিভাজনে পড়েছিলে জনন কোষ হয় হ্যাপ্লয়েড, মানে জনন কোষ এরকম ছিল 2n থেকে n হয়, ঠিক আছে, 2n থেকে n হয়, এটা হচ্ছে জনন কোষ সৃষ্টির সময় এরকম হয়। তো এইখানে আছে দুইটা টি, দুইটা টি থেকে কি তৈরি হবে? একটা টি তৈরি হবে, এখান থেকে একটা টি বিশিষ্ট কোষ তৈরি হবে। এখন এই দুইটা গ্যামিট, মনে করো এটা পুং গ্যামিট আর এটা হচ্ছে স্ত্রী গ্যামিট, এরা যদি পরস্পর পরাগায়ন সম্পন্ন করে, পরস্পর যদি পরাগায়ন সম্পন্ন করে, তাহলে এই দুইজন মিলে নতুন যে জাইগোটটা তৈরি হবে বা নতুন যে ইয়াটা উদ্ভিদটা তৈরি হবে, সেটার বৈশিষ্ট্য হবে ক্যাপিটাল টি এবং স্মল টি। তার মানে দেখো এইটার মধ্যে কি কি জিনিস আছে, এটার মধ্যে এই লম্বা হওয়ার বৈশিষ্ট্য আছে, আবার খাটো হওয়ার বৈশিষ্ট্য আছে, দুইটাই আছে। কিন্তু এই সংকর অবস্থাতে কোনটা প্রকাশ পাবে? সংকর অবস্থাতে প্রকাশ পাবে হচ্ছে যেটা প্রকট। প্রকট কোনটা? আমি এই যে ধরে নিছি লম্বাটা হচ্ছে প্রকট, তার মানে এই গাছটার বৈশিষ্ট্য হবে কিরকম? এটা হবে লম্বা গাছ। এখন তোমরা বলতে পারো ভাইয়া এইখানে যে দুইটা টি আমি একত্রে রাখলাম, তো এখানে অত প্রচ্ছন্ন, তো ওর ওর ক্ষেত্রে আসলে ঘটনাটা কিরকম ঘটবে? তুমি চিন্তা করো, প্রকট এবং প্রচ্ছন্নের হিসাবটা তখনই আসবে যখন দুইটা আলাদা জিন পাশাপাশি থাকবে। যেমন এইখানে, এখানে দেখো একটা লম্বা জিন আছে, একটা খাটো জিন আছে, এখন আমার প্রকট প্রচ্ছন্ন হিসাব করতে হবে। বাট যদি এরকম বিশুদ্ধ অবস্থাতে থাকে, যে দুইটা স্মল টি বা দুইটা ক্যাপিটাল টি এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমার প্রকট প্রচ্ছন্ন বা ডমিনেন্ট রিসেসিভের কোনো হিসাবই নাই, ঠিক আছে।
তো এই হচ্ছে এখানের হিসাব। এবারে এই যে সংকর বৈশিষ্ট্য সম্পন্ন যে দুইটা উদ্ভিদ, এই দুইটা উদ্ভিদের মধ্যে আমি যদি আবার মানে পরাগায়ন করাই, যে এরকম সংকর বৈশিষ্ট্য সম্পন্ন কিন্তু লম্বা, এদের মধ্যে যদি পরাগায়ন করাই তখন ঘটনাটা কি হবে সেটা দেখো। যে এই হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, আবার আরেকটা উদ্ভিদ নিলাম ক্যাপিটাল টি স্মল টি। এখানে দেখো দুই ধরনের গ্যামিট আছে। এখানে খেয়াল করে দেখো, এখানে ক্যাপিটাল টি মানে একই ধরনের ছিল, একই ধরনের বিধায় আমি দুইটা থেকে একটা নিলেই হয়। বাট এখানে যেহেতু দুই ধরনের আছে, সো গ্যামিট উৎপন্ন হবে দুই ধরনের। এখান থেকে গ্যামিট উৎপন্ন হলে দুই ধরনের গ্যামিট উৎপন্ন হবে। তার মানে একটা উৎপন্ন হবে ক্যাপিটাল টি গ্যামিট, আর একটা উৎপন্ন হবে স্মল টি গ্যামিট। আবার এখান থেকে একটা উৎপন্ন হবে ক্যাপিটাল টি গ্যামিট, আবার এখান থেকে একটা উৎপন্ন হবে স্মল টি গ্যামিট। এখন এই প্রত্যেকটা গ্যামিট পরস্পরের সাথে মিশ্রিত হবে, প্রত্যেকটা গ্যামিট পরস্পরের সাথে মিশ্রিত হবে। ওকে, এখন পরস্পরের সাথে যে মিশ্রিত হবে সেটা কিভাবে তুমি চিন্তা করে দেখো। এই ক্যাপিটাল টি এর সাথে যদি এই ক্যাপিটাল টি মিলাই, তখন যে উদ্ভিদটা পাবো সেটা হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। এটার বৈশিষ্ট্য কিরকম হবে? লম্বা। আবার এই স্মল টি এর সাথে যদি এটাকে মিশাই, তখন সেটার বৈশিষ্ট্য কি হবে? ক্যাপিটাল টি স্মল টি, এটার বৈশিষ্ট্য কি হবে? লম্বা। আবার এটার সাথে যদি আমি এইটা মিশাই, তাহলে সেটা কি হবে? ক্যাপিটাল টি স্মল টি, এটার বৈশিষ্ট্য কি হবে? লম্বা। আবার এই স্মল টি এর সাথে যদি স্মল টি মিশাই, তখন সেটা হবে হচ্ছে স্মল স্মল, এটার বৈশিষ্ট্য কি হবে? খাটো। ঠিক আছে, তুমি চিন্তা করে দেখো, এইটা তো বিশুদ্ধ এবং এখানে ক্যাপিটাল ছিল লম্বার বৈশিষ্ট্য, এটা তো লম্বা হবেই। এইখানে ক্যাপিটাল টি হচ্ছে প্রকট, এই জন্য লম্বা হয়েছে। এখানে ক্যাপিটাল টি হচ্ছে প্রকট, এই জন্য লম্বা হয়েছে। এখানে ক্যাপিটাল টি নাই, এই জন্য ও খাটো হয়েছে। তার মানে খেয়াল করে দেখো, তিনটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে খাটো। তো আমি যদি এই দুটাকে অনুপাত করি বা রেশিও করি, অনুপাত করলে আমি একটা 3:1 রেশিও করতে পারি। ঠিক আছে, 3:1 রেশিও করতে পারি। এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের যে গাণিতিক রূপ। মেন্ডেলের প্রথম সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এখানে 3:1 একটা রেশিও পাওয়া যাবে। তিনটা হবে এক ধরনের, একটা হবে আলাদা। ঠিক আছে, এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের গাণিতিক রূপ। ওকে, এবারে আমরা চলে আসি ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ অনুলিপন। ঠিক আছে, এখন আসো, আমরা এই যে ডিএনএ দেখতেছি, এটা হচ্ছে আমাদের দেহের মধ্যে থাকে। বাট যখন কোষ বিভাজন হয়, তখন একটা কোষ থেকে একাধিক কোষে পরিণত হয়। একটা কোষ থেকে একাধিক কোষে পরিণত হয় হচ্ছে ডিএনএ। তো যখন ডিএনএ একটা কোষ থেকে একাধিক কোষে মানে একাধিক কোষ যখন তৈরি করবে, তখন সেই একাধিক কোষে ডিএনএও তো যাইতে হবে, তাই না? ডিএনএ তো এমন না যে আগের কোষে থাকবে পরের কোষে থাকবে না, জিনিসটা তো তা না। অন্য কোষের মধ্যেও ডিএনএ থাকতে হবে। তো যদি সেটা থাকতে চায়, তখন এই ডিএনএ থেকে একাধিক ডিএনএ তৈরি হতে হবে। তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, ঠিক আছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াটাকেই বলা হয় ডিএনএ প্রতিলিপন বা অনুলিপন। ঠিক আছে, ডিএনএ অনুলিপন বা ডিএনএ প্রতিলিপন। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশনটা কি? ডিএনএ অনুলিপন, বা এটাকে আমরা বলতে পারি ডিএনএ থেকে ডিএনএ সৃষ্টি করা, একটা ডিএনএ থেকে অন্য একটা ডিএনএ সৃষ্টি করা। ঠিক আছে, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ সৃষ্টি করে, এটাকে বলা হয় অনুলিপন। এখন এটা কিভাবে হয়, এটা কিভাবে হয় সেটা যদি চিন্তা করি, এই যে ধরো ডিএনএটা, এই ডিএনএ যে দুইটা সূত্র আছে, দুইটা সূত্র এভাবে আলাদা হয়ে যায়। প্রথমে দুইটা সূত্র আলাদা হয়ে যায়, এভাবে দুইটা সূত্র আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে এই যে দুইটা আলাদা আলাদা সূত্র, দেখো এখানে কিন্তু বন্ধন ছিল এরকম, ধরো নাইট্রোজেন, এভাবে এরা বন্ধনে আবদ্ধ ছিল। বাট এখানে এসে আলাদা হয়ে গেছে, এই বন্ধনটা আর নাই, বন্ধনটা এখানে ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার ফলে দুইটা যে নতুন সূত্র তৈরি হচ্ছে, এই সূত্রগুলোর সাথে নতুন আরেকটা সূত্র আসে, এভাবে এভাবে নতুন আরেকটা সূত্র এসে যুক্ত হয়। ঠিক আছে, আবার এখানেও সেম একটা নতুন সূত্র এসে যুক্ত হয়। এই যে নতুন সূত্র এসে যুক্ত হচ্ছে, এই সিস্টেমটাকেই বলা হয় ডিএনএ অনুলিপন বা প্রতিলিপন। এবং তার মানে দেখো, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হচ্ছে, এখান থেকে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হচ্ছে। ঠিক আছে, একটা থেকে দুইটা ডিএনএ তৈরি হচ্ছে, এটাকেই বলা হয় ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। এবং এখানে তুমি খেয়াল করে দেখো, ডিএনএ এর এই যে নতুন যে দুইটা ডিএনএ তৈরি হচ্ছে, দাঁড়াও একটা সেকেন্ড, আমি একটু অন্যভাবে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ওকে,
তো এখানে দেখো নতুন যে ডিএনএ তৈরি হলো, এখন এই ডিএনএ এবং এই ডিএনএ এর ক্ষেত্রে দেখো একটা সুতা আগের ডিএনএ থেকে আসছে আর একটা সূত্র নতুন ভাবে তৈরি হয়েছে। তো এই ধরনের যদি হয়, তার মানে একটা সূত্র আগের আর একটা সূত্র নতুন, এই ধরনের যদি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়, এটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল ডিএনএ রেপ্লিকেশন। অর্ধ সংরক্ষণশীল অনুলিপন। অর্থাৎ যেখানে যে নতুন ডিএনএ তৈরি হবে সেই নতুন ডিএনএ এর একটা সূত্র থাকবে আগের আর একটা সূত্র হবে নতুন, এই ধরনের যদি হয় তখন সেটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল অনুলিপন। ওকে, তো ডিএনএ অনুলিপন সাধারণত অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতেই হয়ে থাকে। বিজ্ঞানীরা আরো দুইটা প্রসেস ব্যাখ্যা করেছেন, বাট সেই প্রসেসে নরমালি ডিএনএ অনুলিপন হয় না। ঠিক আছে, ডিএনএ অনুলিপন নরমালি হচ্ছে হয় না, ডিএনএ অনুলিপন হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। আর এরপরে আসো, সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট হচ্ছে আমাদের প্রত্যেকের ডিএনএ প্রত্যেকের থেকে আলাদা, মানে আমার ডিএনএ তোমার থেকে আলাদা, তোমার ডিএনএ তার থেকে আলাদা, এভাবে। আবার আমার ডিএনএ আমার বাবা মায়ের সাথে 100% কিন্তু মেলে না। ডিএনএ মেলে বাট নট 100%, একেবারে 100% মিলবে না, 100 ভাগ মিলবে না। ঠিক আছে, সো এই জন্য ডিএনএ টেস্ট করে একজনের আইডেন্টিটি বের করা যায়। ডিএনএ টেস্ট করে আইডেন্টিটি বের করা যায়। ধরো আমার সাথে আমার বাবার ডিএনএ কিন্তু মিলবে 100% না, মোটামুটি 90 থেকে 95% মিলবে। তো এই যে 90 থেকে 95% ডিএনএ যে মিলতেছে, সেখান থেকেই কিন্তু বোঝা যায় আমি তার ছেলে। ঠিক আছে, বা আমার থেকে আমার ছেলের যে পরের বৈশিষ্ট্য বা আমার মেয়ে যে হবে, তাদের বৈশিষ্ট্য কিন্তু আমার সাথে মিলবে। এবং এই জন্য বাবা মায়ের সাথে সন্তানের যদি ডিএনএ টেস্ট করা হয়, তাহলে কিন্তু তাদের ডিএনএটা প্রায় মেলে, 100% মেলে না, বাট প্রায় মেলে। এবং এভাবেই কিন্তু শনাক্ত করা হয় যে কে কার সন্তান, এভাবে ডিএনএ টেস্ট করে শনাক্ত করা যায়। এটা হচ্ছে পিতৃত্ব শনাক্তের জন্য। এবারে যদি আসি আমরা হচ্ছে ক্রিমিনাল বা হচ্ছে সন্ত্রাসী ধরার জন্য কিন্তু ডিএনএ টেস্ট করা হয়, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে ধরো রক্তের মধ্যে থেকে ব্লাড টেস্ট করা হয়। এভাবে বিভিন্ন ভাবে ডিএনএ এর যে হিসাবটা আছে, মানে যে বংশগতীয় বস্তু যেটা আছে, এটা টেস্ট করে মানুষকে শনাক্ত করা যায়। ঠিক আছে, এবং ডিএনএ শনাক্ত করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে ডিএনএ কালেক্ট করি। একটা হচ্ছে আমাদের এই গলার ভিতরের লালা থেকে ডিএনএ নেয়। ঠিক আছে, প্লাস আমাদের চুল থেকে, বিভিন্ন জায়গা থেকে ডিএনএ নিয়ে টেস্ট করা যেতে পারে। ঠিক আছে, সো বাবা মা বা দাদা দাদি এদের মধ্যে হচ্ছে ডিএনএটা মেলে, বাট আলাদা কারোর সাথে ডিএনএ প্রোফাইল কিন্তু মেলে না। আমার ডিএনএ প্রোফাইল আমার বাবা মায়ের সাথে কিছুটা মিলবে বা অন্য কারোর সাথে মিলবে না। ঠিক আছে, সো এভাবে হচ্ছে ডিএনএ টেস্টটা করা হয়। ওকে, এবং এই ডিএনএ টেস্ট করার জন্য কিছু এনজাইম কাজে লাগে। এবং আবার হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন যে মানে ডিএনএ টেকনোলজি যে আছে, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি, সেখানেও কিন্তু এনজাইম কাজে লাগে, এটা তোমরা পড়েছো। সো এই পার্টটা আসলে ডিএনএ টেস্টের পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, তোমরা রিডিং দিলে জিনিসটা বুঝতে পারবা। ওকে, সো এতক্ষণ পর্যন্ত যা কিছু আমি বক বক করছি, এর মধ্যে কার কি সমস্যা আছে হ্যান্ড রেজ করো। এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা আলোচনা করেছি তার মধ্যে কার কি সমস্যা আছে হ্যান্ড রেজ করো, আমি তোমাদের সবার কোশ্চেনের উত্তর দিব। প্রথমেই রাজিন সামি, তুমি অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করছিলা, বলো। রাজিন সামি, তোমার মাইক্রোফোন অন করে কথা বলো। হ্যাঁ, অ্যাডেনিন গুয়ানিন, মানে অ্যাডেনিন থায়ামিন বেজের নিচে কি গুয়ানিন সাইটোসিন হতে হবে? এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই, যে কোনোটার সাথে যে কোনো, মানে শুধু অ্যাডেনিনের সাথে থাইমিন থাকবে, গুয়ানিনের সাথে সাইটোসিন থাকবে, কিন্তু কে আগে পরে কার নিচে কে, এরকম কোনো নিয়ম নাই। অ্যাডেনিন থায়ামিনের নিচে কি অ্যাডেনিন থায়ামিন আবার হতে পারে? হ্যাঁ, হতে পারে। ঠিক আছে। ওকে, আরিফ হোসেন, সরি আসিফ হোসেন, আসিফ হোসেন, তুমি মাইক্রোফোন অন করে কোশ্চেন করো। ভাইয়া, হ্যাঁ বলো। একটু শুরুর দিকে ঢুকতে পারি নাই, তাই প্রকট প্রচ্ছন্ন আরেকবার বুঝাই দিলে বুঝতাম আর কি। আচ্ছা, প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে যখন আমরা এভাবে একটা বৈশিষ্ট্য দেখাই, যে সাপোজ এই যে বৈশিষ্ট্যটা দেখো, এখানে এই যে এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে কি কি জিন আছে, এখানে আছে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এরকম আছে, তাই না? তো এই ক্যাপিটাল টি এবং স্মল টি মানে দুইটা ভিন্ন ধরনের জিন আছে। তো দুইটা ভিন্ন ধরনের জিনের মধ্যে যার বৈশিষ্ট্য প্রকাশ পাবে তাকে আমরা প্রকট জিন বলবো, আর যার বৈশিষ্ট্য প্রকাশ পাবে না তাকে প্রচ্ছন্ন জিন বলবো। ঠিক আছে, যেমন এইখানে লম্বাটাকে আমি প্রকট ধরে নিছি, কারণ ওর বৈশিষ্ট্য প্রকাশ পাবে। আর
খাটো যেটা সেটাকে আমি প্রচ্ছন্ন ধরে নিছি, কারণ ওটা প্রকাশ পাবে না। ঠিক আছে, তো প্রকট প্রচ্ছন্নের হিসাবটা হচ্ছে এরকম, যারটা প্রকাশ পায় সে প্রকট, আর যারটা প্রকাশ পায় না সে হচ্ছে প্রচ্ছন্ন। বুঝছি। ওকে, থ্যাংক ইউ। সামিহা ইসলাম, যদি তোমাদের কোশ্চেন, ইসলাম তোমাদের কোশ্চেন যদি না থাকে, আসিফ এবং হচ্ছে রাজিন সামি, তোমাদের কোশ্চেন না থাকলে লোয়ার মানে কি জানি যে লোয়ার হ্যান্ড করো আর কি, তাহলে এখানে আমার এখানে চিহ্ন উঠে থাকে, তো মনে হয় তোমাদের আরো কোশ্চেন আছে। যাই হোক, হ্যাঁ সামিহা বলো। ভাইয়া আমি ওই অ্যাডেনিন আর গুয়ানিনের ব্যাপারটা বুঝি নাই। আচ্ছা, অ্যাডেনিন গুয়ানিনের বিষয়টা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক যেটা আছে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে ডিএনএ তে 4 ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। সেই ক্ষারকগুলোর নাম হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। তো সাধারণত দেখা যায় অ্যাডেনিনের সাথে থাইমিন বন্ধন গঠন করে, আবার গুয়ানিনের সাথে সাইটোসিন বন্ধন গঠন করে। আর আরএনএ এর ক্ষেত্রে যদি চিন্তা করো, আরএনএ তে নাইট্রোজেন ঘটিত ক্ষারক 4টা, বাট একটু পার্থক্য হয়, সেটা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল। মানে আরএনএ তে ইউরাসিল থাকে, থাইমিন থাকে না। ডিএনএ তে থাইমিন থাকে, ইউরাসিল থাকে না। তো এই হচ্ছে অ্যাডেনিন গুয়ানিনের হিসাব। আচ্ছা ভাইয়া, সামনের ক্লাসে কোন চ্যাপ্টার ধরবেন? সেটা ক্লাস শেষে বলে দিব। আর ভাইয়া এই চ্যাপ্টার দিয়ে কি সামনের ক্লাসে পরীক্ষা হবে? অবশ্যই। জি আচ্ছা। তারপরে আসছে হচ্ছে সঞ্জিদা স্নিগ্ধা। ভাইয়া আসলে আমাদের মানে নিউক্লিয়াসে যে ক্রোমোজোমে যে ডিএনএ থাকে এটা কি কালারফুল নাকি? তোমার মাইক্রোফোন অফ হয়ে গেছে সঞ্জিদা, তোমার মাইক্রোফোন অফ হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে, বলো। ভাইয়া আমাদের ক্রোমোজোমে যে ডিএনএ থাকে এটা কি কালারফুল নাকি কালারলেস? ক্রোমোজোমে যে ডিএনএ থাকে সেটা হচ্ছে নরমাল অবস্থায় কালারলেস, ঠিক আছে, ওটার কোনো নির্দিষ্ট কালার নাই। বাট যদি বাইরে থেকে রঞ্জক পদার্থ বা কোনো কালার দেওয়া হয় তখন সে কালার গ্রহণ করে। আর ভাইয়া নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড এই দুইটার মধ্যে মানে আসলে পার্থক্যটা কোথায়? আচ্ছা, পার্থক্যটা হচ্ছে আমি তোমাদের দেখাই দিচ্ছি। যখন সুগারের সাথে শুধু নাইট্রোজেন যুক্ত হবে, সুগারের সাথে নাইট্রোজেন যদি যুক্ত হয় তখন এটাকে বলা হয় নিউক্লিওসাইড। আর যদি সুগারের সাথে নাইট্রোজেন তার সাথে ফসফরাস এভাবে যদি হয় তখন এটাকে বলা হয় নিউক্লিওটাইড। ঠিক আছে, এটা হচ্ছে এক মিনিট, নিউক্লিওটাইড। তার মানে সহজ হিসাব হচ্ছে সুগার প্লাস নাইট্রোজেন ইকুয়ালস টু নিউক্লিওসাইড, আর সুগার প্লাস নাইট্রোজেন প্লাস হচ্ছে ফসফরাস, তার মানে এটা হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে ভাইয়া আপনি যে বললেন যে ডিএনএ কে যদি আমরা ছোট্ট একটা টুকরা করি ওটা হচ্ছে গিয়ে জিন, তো যে আমাদের বলছে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে, তো এটা আবার কি? আর আপনি যে সময় বললেন এটা কি, দুটোটার একটাও বুঝিনি। আচ্ছা, এই ধর হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে, এই হচ্ছে একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের যে বাহুগুলা, এই বাহুগুলো তো মূলত ডিএনএ, তাই না? বাহু যেগুলো এগুলো হচ্ছে ডিএনএ। এখন ধরো হচ্ছে এই বাহুগুলোর ডিএনএ এর এই যে ছোট্ট অংশ যেটা, এইটা হচ্ছে জিন, ঠিক আছে, এটা হচ্ছে জিন। এখন ক্রোমোজোম সাপেক্ষে এই জিনটা কোথায় অবস্থিত? এই জায়গাতে অবস্থিত না? হ্যাঁ। এই স্থানটাকে বলা হয় লোকাস। আমরা যেমন বলি তোমার লোকেশন কোথায়, তোমার অবস্থান কোথায়, এটা বলি না অনেকেরে যে তোমার অবস্থান কোথায়, ঠিক তেমনি জিন যে জায়গায় থাকবে সেটাকে বলা হয় লোকাস। ঠিক আছে, তো ভাইয়া জিন কি মেইনলি ক্রোমোজোমে থাকে নাকি ডিএনএ থাকে? যদি আমরা মানে এমনি বলতে যাই যে আসলে জিনটা থাকে কোথায়, তখন মানে অ্যানসারটা কি হবে? শোনো, ডিএনএ এর ছোট অংশকে বলা হয় জিন, আর ডিএনএ থাকে ক্রোমোজোমে। ঠিক আছে, তার মানে জিন বলা যায় ক্রোমোজোমের অংশ, এভাবে বলা যায়। মানে সোজা কথা, ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোম গঠিত হয় ডিএনএ নিয়ে, আর ডিএনএ এর অংশকেই বলা হয় জিন। তো তোমাকে এই ধরনের প্রশ্ন করবে না যে জিন কোথায় থাকে, ডিএনএ তে না ক্রোমোজোমে, কারণ ক্রোমোজোম এবং ডিএনএ বলতে গেলে একে অপরের পরিপূরক। ওকে, তোমার মাইক্রোফোন অফ করে রাখছো, যাই হোক। চিত্রা, ভাইয়া ইলেকট্রোফোরেসিসটা কি? ইলেকট্রো ফোরেসিস
ইলেকট্রোফোরেসিসটা একটু পরে বলতেছি, ওয়েট, ও আচ্ছা ঠিক আছে, আর কোনো আলোচনা করব। কোয়েশ্চেন নেই। আচ্ছা, ওটা একটু পরে আলোচনা করব। আশফাক সামি। ভাইয়া ওই আপনি বলছেন যে জিন হচ্ছে ডিএনএর একটা অংশ, হ্যাঁ? হুম হুম। তো এই জিনটা কতটুকু অংশ, ডিএনএর কতটুকু অংশ নিয়ে জিন গঠিত? ডিএনএ এর ছোট্ট অংশটাই হচ্ছে জিন। এখন একটা ডিএনএ এর মধ্যে অসংখ্য জিন থাকতে পারে, কারণ আমাদের যত বৈশিষ্ট্য আছে সবকিছু জিন দ্বারা কি বলে ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এক একটা অংশ এক এক ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তো এমন না যে কতটুকু বা কয়টা থাকবে, ছোট্ট একটা অংশ যেটা আমাদের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে সেটাই হচ্ছে জিন। ঠিক আছে, এখন পুরো ডিএনএ জুড়ে অনেক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ছোট 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 অংশ আছে। তো একটা ডিএনএ এর মধ্যে অসংখ্য জিন থাকে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল ওই 13 নম্বর অধ্যায় থেকে, ওই ওটা পরে ম্যাক্রোফাইট পরে জিনিসটা কি? পরে পরে হ্যাঁ, কি বুঝি নাই। ম্যাক্রোফাইট। ম্যাক্রোফাইট, ফাইট মানে হচ্ছে উদ্ভিদ, আর ম্যাক্রো মানে হচ্ছে বড়। সো বড় উদ্ভিদকে বলা হয় ম্যাক্রোফাইট। আচ্ছা ওকে, তারপরে ভাইয়া, হ্যাঁ, ডিএনএ অনুলিপনের সময় যে মানে নতুন যে ডিএনএটা যুক্ত হয় না, এটা আসে কোত্থেকে? নতুন ডিএনএ যুক্ত হয় বলতে একেবারে সম্পূর্ণ নতুন একটা বাহু এসে যুক্ত হয় না। একটা একটা নিউক্লিওটাইড, এই যে দেখো আমি এখানে যে নিউক্লিওটাইডের কথা বলছি না, এই যে এরকম একটা একটা নিউক্লিওটাইড, এরকম একটার সাথে একটা নিউক্লিওটাইড যুক্ত হয়ে লম্বা নিউক্লিওটাইড চেইন তৈরি করে। সেই চেইনটা একটার পর একটা যুক্ত হয়। ঠিক আছে, আর নিউক্লিওটাইড তো আমাদের কোষের মধ্যেই থাকে। কোষের মধ্যে সুগার থাকে, কোষের মধ্যে ফসফরিক অ্যাসিড আছে, কোষের মধ্যে নাইট্রোজেন ঘটিত ক্ষার আছে। এরা পরস্পর যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে, আর একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত হয়ে লম্বা চেইন তৈরি করে। তো এই যে সেকেন্ড যে চেইনটা তৈরি হচ্ছে সেটা কিন্তু নিউক্লিওটাইডের সাথে একটার পর একটা যুক্ত হয়ে তারপরে চেইনটা গঠন করছে। আর ভাইয়া বইয়ে যে ডিএনএ চিত্রটা আছে, তো মানে ওটা কেমন যেন লাগতেছে। এখন পরীক্ষায় আসলে কিভাবে আঁকবো, যদি আপনি ওটা একটু দেখাই দিতেন। যদি পরীক্ষায় বলে যে ডিএনএ আঁকতে বা গঠন লিখতে, তখন মানে ডিএনএটা আঁকবো কিভাবে, চিত্রটা যদি এটা একটু দেখাই দিতেন ভালো হতো। তোমাদের বইতে যে চিত্রটা আছে, দাঁড়াও, বইয়ের চিত্র যেটা আছে ওটা দেখতে কিরকম লাগে? বইয়ের চিত্র বলতে তুমি বইয়ের যে আম, চিত্রের মধ্যে দুইটা পার্ট আছে, একটা দেখো পেঁচানো পেঁচানো একটা পার্ট আছে, দেখছো? হ্যাঁ ভাইয়া। ওই পেঁচানো পার্টটা আঁকবা। আগেরটা দরকার নেই, এই সাইডেরটা দরকার নেই, পেঁচানো পার্টটা আঁকলে হবে। আর ভাইয়া ডিএনএ টেস্টের যে মানে ইয়াটা বলছে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মানে বুঝি না, যদি এটা একটু বুঝাই দিতেন মানে সংক্ষেপে আচ্ছা, হইলো। ডিএনএ টেস্টটা হচ্ছে, সহজ কথা হচ্ছে এটা একজনের ডিএনএ এর সাথে আরেকজনের ডিএনএ ম্যাচ করায়। ঠিক আছে, মানে ভাই একজনের এটা ডিএনএ, করে কিভাবে? এখানে তো বইয়ে ভাইয়া মানে অনেক ইনস্ট্রুমেন্টের নাম দেওয়া, তারপর অনেক টাইপের এনজাইমের নাম দেওয়া, তো বুঝতেছি না। হ্যাঁ এখানে করে কিভাবে জিনিসটা হচ্ছে, সাপোজ এখানে ওই যে পিসিআর মেশিন আছে, এটাকে বলা হয় হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তো এই পিসিআর মেশিনের মধ্যে যখন হচ্ছে আমাদের বডির কোনো একটা স্যাম্পল নিয়ে ডিএনএ এক্সট্রাক্ট করা হয়, মানে ডিএনএ আলাদা করা হয়, তখন তার সাথে অন্যর একটা স্যাম্পল ম্যাচ করে দেখা হয় যে দুইটা একই রকম কিনা বা দুইটা মেলে কিনা। যদি মেলে বা কত পার্সেন্ট মেলে তার উপর নির্ভর করে ডিসিশন নেওয়া হয়। যেমন বাবা মায়ের সাথে আমাদের ডিএনএ ওই পিসিআর মেশিনে যদি দেওয়া হয় তাহলে মোটামুটি 90 থেকে 95% পর্যন্ত মিলবে, কিন্তু অন্য কারোর সাথে আমাদের এতটা মিলবে না। ঠিক আছে, সো পিসিআর মেশিন এটা হচ্ছে অত্যাধুনিক পদ্ধতি। বাট এটা ছাড়া আরো কিছু পদ্ধতি, অ্যানালগ কিছু পদ্ধতি আছে, বাট সেগুলো বেশ ঝামেলাদায়ক পদ্ধতি। বর্তমানে ম্যাক্সিমাম ডিএনএ টেস্ট পিসিআর দিয়ে করা হয়। পলিমারেজ চেইন রিঅ্যাকশন বলে এটার ফুল মিনিং। এখন পলিমারেজ চেইন রিঅ্যাকশন কেমনে হয় ওটা জানতে চাই না ভাই, ওটা তোমাদের পড়ার জিনিস না। ওকে, এবারে আসা হচ্ছে আফরিন ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া অ্যালিলটা আসলে আমি বুঝি নাই, আরেকবার যদি একটু বলতেন। অ্যালিলটা বুঝো নাই? আচ্ছা, ওকে, দাঁড়াও একটু। ওকে, অ্যালিলটা হচ্ছে, ধরো এই হচ্ছে আমি এখানে একটা ক্রোমোজোম দেখাইলাম, ঠিক আছে, এই হচ্ছে একটা ক্রোমোজোম।
আবার এই ক্রোমোজোমটা আমাদের দেহে ক্রোমোজোম যেগুলো আছে সব জোড়ায় জোড়ায় থাকে, শুধু আমাদের দেহে না, যে কোনো জীবের দেহে ক্রোমোজোমটা জোড়ায় জোড়ায় থাকে। তো যেহেতু ক্রোমোজোমটা জোড়ায় জোড়ায় থাকে এবং সেই ক্রোমোজোমের একটা আসে পিতার শরীর থেকে আর একটা আসে মাতার শরীর থেকে, ঠিক আছে, একটা পিতা থেকে আসে আর একটা মাতা থেকে আসে। আচ্ছা, আরো কয়েকজন কোশ্চেন করছিল যে অ্যালিল বুঝি নাই, তারা কাইন্ডলি একটু এখন কোশ্চেনটার আনসার জেনে নাও, তাহলে তোমাদের আবার কোশ্চেন করতে হবে না, ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে এই একটা ক্রোমোজোম আবার এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোম দুইটার এই একজোড়া ক্রোমোজোমের একটা আসে পিতার কাছ থেকে আর একটা আসে মাতার কাছ থেকে। তো পিতার শরীরে যে জায়গাটাতে চুল চুল যে কোনো একটা বৈশিষ্ট্য, সাপোজ ধরো হচ্ছে চুল কিরকম হবে, চুলের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার যদি জিন থাকে, মাতার শরীরেও তো মাতার ক্রোমোজোমে তো সেম জায়গায় চুল নিয়ন্ত্রণকারী জিন ছিল। জিনিসটা তো এমন না যে পিতার জিন দিয়ে মাতার কাজ হবে, বাবার জিন দিয়ে তো মায়ের কাজ হবে না, মায়ের আলাদা জিন থাকতে হবে, তাই না? সো আমার বডিতে যখন ক্রোমোজোমটা আসে, একটা আসে বাবার কাছ থেকে একটা আসে মায়ের কাছ থেকে। তো আমার শরীরে দুইটা ক্রোমোজোমের, একটা বাবার একটা মায়ের। তো বাবার কাছ থেকে যখন আসলো, সেই ক্রোমোজোমের মধ্যে চুলের কাঠামো নিয়ন্ত্রণ করার জিন আছে। আবার মায়ের শরীর থেকে যে ক্রোমোজোম আসলো, সেখানেও এই চুল কিরকম হবে সেটা নিয়ন্ত্রণ করার জিন আছে। তো এই একজোড়া ক্রোমোজোমের এই একই লোক আছে এবং এই জিন দুইটা কিন্তু একই জায়গায় থাকে, একই পজিশনে থাকে। দুইটা ক্রোমোজোমের একই জায়গাতে জিন দুইটা থাকে। তো একই লোক আছে যে জিন দুইটা থাকে, যারা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তুমি চিন্তা করে দেখো, পিতার শরীর থেকে আসলো, মাতার শরীর থেকে আসলো, দুইজনেরটা মিলে আমার শরীরে চুল কেমন হবে সেটা নিয়ন্ত্রণ করছে। তো এরকম একজোড়া জিন, যারা একজোড়া ক্রোমোজোমে থাকা, একই লোকাসে থাকা একজোড়া জিন যারা আমাদের নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাকে পরস্পরের অ্যালিল বলে। বুঝতে পারছি? যে যারা একই লোকাসে থাকবে এবং একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, যার একটা আসছে পিতার কাছ থেকে একটা আসছে মাতার কাছ থেকে, সেই জোড়াটাকে বলা হয় পরস্পরের অ্যালিল। জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো আশা করি অন্য যাদের অ্যালিল রিলেটেড সমস্যা ছিল তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি অ্যালিল বাদে অন্য কোনো প্রবলেম না থাকে, তাহলে ভাইয়া, হ্যাঁ বলো। এই যে 3.4 অ্যাংস্ট্রম 1 অ্যাংস্ট্রম ইকুয়াল 10 টু দি পাওয়ার -10 মিটার, এটা বুঝিনি। মানে 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস 10 টু দি পাওয়ার -9 মিটার, সেটা 10 এর পরে হ্যাঁ, 1 রে তুমি যদি 1 এর না না না, এইটা বলতে কি বুঝেছিস আসলে, মানে পরিমাপটা আসলে কেমন? পরিমাপটা হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার, মানে হচ্ছে 1 মিটারকে তুমি যদি 10 এর পরে 10টা শূন্য দিবা, 1 এর পরে 10টা শূন্য দিয়ে ভাগ করবা, 1 মিটারকে 1 এর পরে 10টা শূন্য দিয়ে ভাগ করবা, তাহলে যে ভাগফল হবে ওইটার সমান। মানে মারাত্মক লেভেলের ছোট, খুবই ছোট। ও আচ্ছা। সাদিয়া অর্থী। ভাইয়া, বইয়ে অ্যালিলের যে সংজ্ঞাটা দিয়েছে ওটাই দেওয়া আছে যে একটি নির্দিষ্ট জিন একাধিকভাবে থাকতে পারে, তখন সেই জিনটির ভিন্ন ভিন্ন রূপকে তার অ্যালিল বলা হয়। এখানে যে একাধিকভাবে থাকতে পারে বলতে কি বোঝানো হয়েছে? একাধিকভাবে থাকতে পারে মানে হচ্ছে, এই যে দেখো ক্রোমোজোমে এই যে দুইটা জিনের কথা আমি বললাম, সেখানে একটা থাকতে পারে হচ্ছে চুল সোজা হওয়ার জন্য, আর একটা থাকতে পারে চুল কোঁকড়ানো হওয়ার জন্য। একাধিকভাবে থাকলো না জিনটা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া, ডাইকে কেন বৈসাদৃশ্য তরল বলা হয়? বৈসাদৃশ্য তরল বলা হয় তার কারণ হচ্ছে ডাই দিয়ে আলাদা করা হয়। ডাই দিলে তোমার হচ্ছে এমন না যে এই ডাইটা দিলে সবাই সেম রং নিবে, কোন কোন বস্তু আছে যারা রং গ্রহণ করে, আবার কেউ কেউ আছে রং গ্রহণ করে না। তো এই জন্য হচ্ছে ডাইটাকে বলা হয় বৈসাদৃশ্য তরল, মানে সবাই সমানভাবে গ্রহণ করে না, কেউ কম বেশি গ্রহণ করে। ক্রোমোজোমের ক্ষেত্রেও এরকমই হয়, কম বেশি গ্রহণ করে? হ্যাঁ, ক্রোমোজোম একটা নির্দিষ্ট ধরনের ডাই গ্রহণ করে, অন্য এক ধরনের ডাই গ্রহণ করে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, এবারে ভাইয়া, মুমু কোশ্চেন করো। সামিহা পরে বইলো, মুমু বলো। মুমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, অ্যাডেনিন থায়ামিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়, আর সাইটোসিন গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্য কেন বন্ডের
হ্যাঁ, বন্ডের পার্থক্য, কারণ এদের গঠনগত একটা পার্থক্য আছে। তুমি যদি এদের গাঠনিক স্ট্রাকচার দেখো, মানে গাঠনিক কাঠামো দেখো, তখন বুঝতে পারবা যে অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে দুইটার বেশি বন্ধন হওয়ার কোনো সুযোগ নাই। ওদের যেভাবে ওদের গঠন কাঠামো, তাতে সর্বোচ্চ দুইটা হাইড্রোজেন বন্ধন হতে পারে। আর গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে তিনটা হতে পারে। গঠন কাঠামো বা ওদের মানে গাঠনিক যে কাঠামো যেটা রয়েছে, গাঠনিক সংকেত, ওটা দেখলে তাহলে এটা বোঝা যায় ভালোভাবে। আর ওটা যদি আমি তোমাদের দেখাই, তোমাদের মানে দাঁত ভাঙবে। আর ইন্টারের স্টুডেন্টরা পর্যন্ত এটা দেখতে চায় না, যে ভাইয়া এটা দেখবো না, বুঝছো? তো জাস্ট হচ্ছে বললাম যে এটার বন্ধন মানে ওদের গাঠনিক কাঠামোর জন্য এটা এইরকম হয়। এখানে এর থেকে আর বেশি কম সম্ভব না। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, জৈব বিবর্তনের ক্ষেত্রে একটা উদাহরণ ছিল যে সাপের আগে পা ছিল, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য সাপের পা বিলুপ্ত হয়ে গেছে, এটা কিভাবে হ্যাঁ, সম্ভব? আমি বিবর্তনে তো যাই নাই, বিবর্তন যখন আলোচনা করব তখন বলে দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। সঞ্জিদা সুমি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হচ্ছে ডিএনএ তে যে পুরা অ্যাংস্ট্রমের যে বিষয়টা আছে ওটা একটু বোঝানো গেলে ভালো হতো। ডিএনএ তে কিসের বিষয়টা? অ্যাংস্ট্রম? অ্যাংস্ট্রম, হ্যাঁ। হ্যাঁ, অ্যাংস্ট্রমটা হচ্ছে, ধরো আমরা দূরত্ব মাপার জন্য কি করি, কিলোমিটার বা মিটার বা সেন্টিমিটার এভাবে হিসাব করি দূরত্ব, তাই না? বা সাইজ মাপার জন্য আমরা বলতে পারি যে 1 ফুট 2 ফুট 3 ফুট এভাবে সাইজ হিসাব করি। তো ডিএনএ এর ক্ষেত্রে যে সাইজটা হিসাব করা হয় সেটা অ্যাংস্ট্রম দিয়ে হিসাব করা হয়, এবং অ্যাংস্ট্রমের সাথে আমাদের নরমাল দূরত্ব মাপার যে হিসাব, যে মিটার, তার সম্পর্ক হচ্ছে 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻⁻10 মিটার। ঠিক আছে? তো এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। আর ডিএনএ এর প্রত্যেকটা ধাপের এই দূরত্বটা হয় হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, বা এটাকে হচ্ছে যদি পুরো প্যাচের ক্ষেত্রে হিসাব করো, পুরো প্যাচের ক্ষেত্রে এটা হয় হচ্ছে 34 অ্যাংস্ট্রম। ঠিক আছে? আর যদি ডিএনএ এর প্রস্থ হিসাব করো সেটা হয় হচ্ছে 20 অ্যাংস্ট্রম। জাস্ট এটা ডিএনএ এর জন্য এই নতুন এককটা দেওয়া। নরমালি আমরা একক হিসেবে মিটার হিসাব করি, বাট এই ডিএনএ এর ক্ষেত্রে অ্যাংস্ট্রম ব্যবহার করা হয়। থ্যাংক ইউ। ওকে, সারওয়ার আলম। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ডিএনএ এর চিত্রটাতে যে অ্যাডেনিন আর থাইমিনের একটা খাঁজ কাটা আছে, এটার কোনো কি স্পেসিফিক রিজন আছে? অ্যাডেনিন আর থাইমিনে খাঁজ কাটা কই? দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু দেখে নেই। ও, ওই যে মানে খাঁজ কেটে তীর চিহ্ন, তীরের মধ্যে ঢোকে এরকম খাঁজ কাটা চিহ্ন? জি। আর না না, এরকম কিছু নাই, ওটা জাস্ট বোঝানোর জন্য কে কার সাথে বন্ধনে যায় এটা বোঝানোর জন্য, আর কিছু না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। মনিরা, মনিরা কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই যে পাইরিমিডিন আর ওই যে আছে না পিউরিন পাইরিমিডিন, পাইরিমিডিন, ওই জায়গায় যে ওটা বলতে কি বোঝাইছে যে অ্যাডেনিন আর থাইমিন যে বন্ধন করে ওইটা? না না না, পিউরিন আর পাইরিমিডিন বলতে তোমার বোঝায় হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, যেটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। আমি তোমাদের পিউরিন পাইরিমিডিনটা দেখাই নাই। নাইট্রোজেন ঘটিত ক্ষারক মূলত দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনের মধ্যে আছে দুইটা আছে, অ্যাডেনিন এবং গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে আছে তিনটা, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। তো সব মিলে নাইট্রোজেন ঘটিত ক্ষারক হচ্ছে 5 ধরনের, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। তো এইভাবে হচ্ছে ক্লাসিফিকেশনটা হয়। আমি তোমাদের ওই ক্লাসিফিকেশনটা দেখাইনি, আমি শুধুমাত্র তোমাদের ওই অ্যাডেনিন থাইমিনটা দেখাইছি, পিউরিন পাইরিমিডিনটা দেখাই নাই। পিউরিনের ক্ষেত্রে যেটা হয়, পিউরিনের গাঠনিক কাঠামোতে 2টা চক্র থাকে, আর পাইরিমিডিনের গাঠনিক কাঠামোতে একটা চক্র থাকে, একটা রিং থাকে। এই হচ্ছে পার্থক্য। জি ভাইয়া, আর হলো সর্পিলাকার বলতে কি বোঝায়? সর্পিলাকার মানে হচ্ছে পেঁচানো সিঁড়ির মতো, এভাবে পেঁচানো 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 থাকে, এটাকে বলা হয় সর্পিলাকার। সাপ পেঁচানো থাকে না, এরকম। হ্যাঁ, বুঝতে পারছি। আর ভাইয়া, আর ওই অ্যালিলের সংখ্যা কি নির্দিষ্ট হয়? অ্যালিলের সংখ্যা নির্দিষ্ট না, আমাদের যত যত ধরনের জিন আছে সেই হিসাবে অ্যালিলের সংখ্যা চেঞ্জ হয়। ও, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। ওকে, তারপরে কাকে আনমিউট করলাম? আলিম।
কোশ্চেন অ্যান্সার সেকশনে প্রশ্নটা দিয়েছি। এখন বলো, মুখে বলো। যে হচ্ছে একটি নির্দিষ্ট জিন একাধিকভাবে থাকতে পারে, তখন সেই জিনটির ভিন্ন ভিন্ন রূপকে তার অ্যালিল বলা হয়। হুম। একটি জিনে সর্বোচ্চ কয়টি অ্যালিল থাকতে পারে, আর সেই জিনটি কি? একটি জিনে সর্বোচ্চ কয়টি অ্যালিল থাকতে পারে একটি জিনের জন্য? একটি জিনের জন্য অ্যালিল হচ্ছে এই যে বললাম যে এই একটাই অ্যালিল থাকবে একটি জিনের জন্য। একটা জিনের জন্য, হ্যাঁ একটা জিনের জন্য সর্বোচ্চ দুইটা অ্যালিল থাকে, দুইটা অ্যালিল থাকে, ঠিক আছে? কারণ একটা জিনের সাধারণত আমরা যেটা ডিপ্লয়েড জীবের একটা জিনের দুইটা ক্রোমোজোমে থাকতে পারে। তো যেহেতু দুইটা ক্রোমোজোমে থাকতে পারে তো প্রত্যেকটাই অ্যালিল বলা হয়। তো এই জন্য একটা জিনের জন্য সর্বোচ্চ দুইটা অ্যালিল থাকতে পারে। সেই জিনটা কি? যে কোনো জিনের ক্ষেত্রে, সেই জিন আলাদা কিছু না, যে কোনো ধরনের জিন। সাপোজ তোমার কণ্ঠ কিরকম হবে, তোমার চোখের রং কিরকম হবে, তোমার চুলের রং কিরকম হবে, চুলের আকার কিরকম হবে, তোমার কি বলে তুমি লম্বা হবা না খাটো হবা, তো প্রত্যেকটাই আমাদের কোনো না কোনো জিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। প্রত্যেকটা জিনের জন্য দুইটা করে অ্যালিল। জি। ওকে, দেন আসো হচ্ছে সাবিহা ফেরদৌসি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া হেলিক্সটা কি? হেলিক্স ওই যে একটু আগেই তো বললাম, এই যে ডিএনএটা এভাবে যে ইয়া থাকে, এভাবে সুতার মতো, এভাবে যে সুতার মতো থাকে, এক একটা সুতাকে বলা হয় এক একটা হেলিক্স বা সুতা। সোজা কথা সুতা বা সূত্রক। যেহেতু ডিএনএ তে দুইটা সুতা থাকে এই জন্য এটাকে বলা হয় ডাবল হেলিক্স। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে আয়েশা আক্তার ঋতু। আয়েশা আক্তার ঋতু, তুমি নিজেকে আনমিউট করে কোশ্চেন করো। হ্যালো ঋতু, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। তুমি তো মিউট করে রাখছো, নিজেকে মিউট করে রাখছো, আনমিউট করো। তোমার কথা শোনা যাচ্ছে না। তুমি কোশ্চেন আনসার সেকশনে কোশ্চেনটা বলো, তোমার যে কোশ্চেনটা ওটা কোশ্চেন আনসার সেকশনে দাও, আমি এখান থেকে উত্তর দিয়ে দিব। তোমার কথা শুনতে পাচ্ছি না। এরপর হচ্ছে অরণি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আপনি যে বললেন যে হেলিক্স একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হয়ে যায়, ওটা কখন হয় আর কি করে হয়? আচ্ছা, কখন হয় কি করে হয়? সাধারণত যখন কোষ বিভাজন হয়, কোষ বিভাজন একটা কোষ থেকে একাধিক কোষ হয়, তখন সাধারণত এই ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে, ঠিক আছে? কারণ যখন একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে, ওই দুইটা কোষের মধ্যেও তো ডিএনএ থাকতে হবে। তো এই জন্য কোষ বিভাজনের সময় সাধারণত ডিএনএ রেপ্লিকেশন ঘটে। এবং কিভাবে হয়, এটার জন্য অনেকগুলো এনজাইম কাজ করে। যেমন ধরো হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম আছে, তারপরে হেলিকেজ এনজাইম আছে, গাইরেজ এনজাইম আছে, এসএসবিপি এনজাইম আছে, আরএনএ পলিমারেজ এনজাইম আছে। তো এরকম অনেক ধরনের এনজাইম আছে যারা মিলে এই পুরো রেপ্লিকেশন প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? রেপ্লিকেশনটা হয় প্রধানত কোষ বিভাজনের সময়। অনেকটা হচ্ছে স্যার মিওসিস কোষ বিভাজনের মতো, যে যেটা থাকে সেটাই আবার দ্বিগুণ আকারে ফিরে আসে, এরকম? না না, মিওসিসে তো দেখা গেছে অর্ধেক হয়, মিওসিসে অর্ধেক হয়, দ্বিগুণ তো না। মিওসিসের ক্ষেত্রে হচ্ছে এই যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, আর এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় না, জাস্ট হচ্ছে যেটা আছে সেখান থেকে দুইটা ভাগ হয়ে নতুন একটা জিনিস এখানে চলে আসে। যেমন আমি তোমাদের এই একটু আগে দেখাইছিলাম, এই যে এখান তুমি খেয়াল করে দেখো, ছিল হচ্ছে এইটা, এখান থেকে দুইটা নতুন তৈরি হলো, সেই দুইটার মধ্যে একটা সুতা আগের মতোই দেখো কালো, অন্য সুতাটা লাল, তার মানে লালটা হচ্ছে নতুন তৈরি হয়েছে আর কালোটা আগের মতোই আছে। তো এখানে মিওসিসের সাথে এটাকে আসলে তুলনা করা যায় না, মিওসিসটা অন্য জিনিস, মিওসিস তো কোষের বিভাজন, এটা ডিএনএ এর বিভাজন। স্যার এই লালটা কি মানে বিভাজিত হয়ে কোন একটা প্রক্রিয়ায় আসে, ওই যে আপনি যে বললেন যে এনজাইমের মাধ্যমে?
হ্যাঁ, লালটা বিভাজিত হয় না। এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি তোমাদের এই যে একটু আগে দেখাইছিলাম, এখানে দেখো এই যে সুগার, প্রোটিন, এই যে দেখো এই অংশটুকু, এই অংশটুকু চিন্তা করো, এই অংশটুকুকে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডটা বুঝতে পারছিলে একটু আগে যে বলছিলাম? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এই অংশটা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে খেয়াল করে দেখো, এই নিউক্লিওটাইডের সাথে যদি তার পরের অংশটুকু, তার মানে এইটা আসে, তার মানে আরেকটা নিউক্লিওটাইড আসলো, তাই না? আবার সেম ভাবে এর পরের অংশটুকু আসলে আরেকটা নিউক্লিওটাইড আসলো। তো এভাবে যখন একটার পর একটা নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয়, তাহলে তো লম্বা সুতার মতো কাঠামো তৈরি করে। তো ওই সুতার মতো কাঠামোটাই অ্যাকচুয়ালি এই যে এখানে এসে যুক্ত হচ্ছে, এই যে এখানে সুতার মতো কাঠামোটাই যুক্ত হচ্ছে। একটা একটা করে নিউক্লিওটাইড আসে, যুক্ত হয়, আবার একটা নিউক্লিওটাইড আসে, আবার যুক্ত হয়, আবার একটা নিউক্লিওটাইড আসে, যুক্ত হয়। এভাবে লম্বা সুতার মতো কাঠামোটা তৈরি করে। আমি জাস্ট তোমাদের সূত্রটা দেখাইছি যে এখানে নতুন একটা সূত্রক তৈরি হচ্ছে, বা সূত্রটা তৈরি হয় নিউক্লিওটাইড একটার সাথে একটা যুক্ত হয়ে। আচ্ছা স্যার, এবার বুঝতে পেরেছি। আর স্যার ওই যে আমরা যে বলছিলাম যে লম্বা লম্বা থাকে বা খাটো খাটো থাকে, স্যার এটা তো একটা সম্ভাবনা না, যে মা বাবার থেকে যে সন্তানটা আসছে সে লম্বা হবে নাকি খাটো হবে? হ্যাঁ, এটা একটা সম্ভাবনা। জিনিসটা হচ্ছে এর বাইরে কিছু হবে না, মানে হবে এর মধ্যে, এর বাইরে কিছু হবে না। হয় লম্বা হবে, না হলে খাটো হবে, এর বাইরে কিছু হবে না। যেমন বাবা হচ্ছে লম্বা ছিল, বাবা আবার লম্বা ছিল কিন্তু তার মা খাটো ছিল, তার মানে তার মাঝে খাটো জিনিসটা এখনো প্রচ্ছন্ন আকার আছে, তার পরবর্তী প্রজন্মের মধ্যে এটা প্রকট হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, এরকম? হ্যাঁ, এরকম। যদি বাবা মায়ের মধ্যে লম্বা খাটো কেউ থাকে, তাহলে ওই বৈশিষ্ট্য অনুসারে হয় সে নিজে লম্বা খাটো হতে পারে, বা তার পরের জেনারেশন হতে পারে, আবার নাও হতে পারে। মানে সম্ভাবনা একটা আছে, কিন্তু সেটা যে হবেই এমন কোনো কথা নেই। মাঝে মাঝে যেটার সম্ভাবনা কম ছিল সেটাও ওয়ার্ক করে যেতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে। যেমন আমি ওই যে প্রথম সূত্রের ক্ষেত্রে দেখাইছিলাম 3:1 ছিল না? সো মাঝে মাঝে ওই 1 যেটা মানে খাটো, যেটা সেই খাটোটা চলে আসতে পারে, মানে যেটা সম্ভাবনা কম ছিল। 3 এর সম্ভাবনা বেশি, বাট হচ্ছে 1 এর সম্ভাবনা কম, তো 1টা চলে আসতে পারে মাঝে মাঝে। আর স্যার ওই যে ঋতু যে প্রশ্নটা করতে পারেনি, ও আমাকে হোয়াটসঅ্যাপে করেছে, আমি একটু বললি। হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 3:1 হয় কিভাবে, এটাও জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি যেটা বললেন মা। হ্যাঁ 3:1 হয় কিভাবে, সেটা হচ্ছে এখানে দেখো, এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 3:1 না, অ্যাকচুয়ালি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 3:1 না। দেখো, যখন আমি এরকম দুইজন হচ্ছে আমি এদের মধ্যে ক্রস করাবো, যারা হচ্ছে অবিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন। অবিশুদ্ধ কেন বললাম? কারণ এখানে একটা ক্যাপিটাল, একটা হচ্ছে স্মল, তো দুইটা আলাদা আলাদা জিনিস, এর জন্য এটা অবিশুদ্ধ। সেম ভাবে এখানে দুইটা আলাদা জিনিস, এর জন্য অবিশুদ্ধ। অবিশুদ্ধ দুইজনের মধ্যে যদি ক্রস করি, তাহলে এই অবিশুদ্ধ থেকে যে গ্যামিট হবে, গ্যামিট দুইটা এভাবে তৈরি হতে পারে, একটা ক্যাপিটাল একটা স্মল, এখান থেকেও একটা ক্যাপিটাল একটা স্মল, দুই ভাবে গ্যামিট তৈরি হতে পারে। তো এই গ্যামিট গুলোর মধ্যে আমি যদি দেখাই যে প্রত্যেকের সাথে প্রত্যেকে প্রজনন সম্পন্ন করছে, ঠিক আছে, এই প্রত্যেকের সাথে প্রত্যেকে যদি প্রজনন সম্পন্ন করে, তাহলে আমি এই ধরনের কাঠামো পাবো। একটা পাবো ক্যাপিটাল টি। তো ক্যাপিটাল টি থাকা মানে সে তো অবশ্যই লম্বা হবে, তাই না? তো যখন হচ্ছে আমি এখানে আবার ক্যাপিটাল টি স্মল টি ধরতেছি, আমি এখানে ক্যাপিটাল টি কে প্রকট ধরেছি, তার মানে যেটা লম্বা সেটাকে প্রকট ধরছি। তো যেহেতু প্রকট, তার মানে ওরটা প্রকাশ পাবে, অর্থাৎ এটাও লম্বা হবে, তার সেই হিসেবে এটাও লম্বা হবে, আর এটা হবে খাটো। তো আমরা যদি বৈশিষ্ট্যের হিসাব করি, যে লম্বা এবং খাটোর হিসাব যদি করি, তাহলে এই তিনটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে খাটো। সেটা হচ্ছে সম্ভাবনা যে এরকম দুইজন সংকর বৈশিষ্ট্য সম্পন্ন দুইজনের মধ্যে যদি ক্রস করানো হয়, তাহলে তাদের লম্বা হতে পারে, খাটো হতে পারে, ঠিক আছে? মানে লম্বা হওয়ার সম্ভাবনা 75%, আর খাটো হওয়ার সম্ভাবনা 25%। যদি শতাংশ হিসাব করো, তাহলে এটা হচ্ছে 75% সম্ভাবনা লম্বা হবে, আর 25% সম্ভাবনা খাটো হবে। এখন হতে পারে যে ধরো মানুষের ক্ষেত্রে চিন্তা করি, যে দুইজন মানুষ আছে এরকম যাদের তারা যদি বিয়ে করার পর তাদের যে বাচ্চা হবে, এমন হতে পারে তাদের 5টা বাচ্চা হইলো, 5টা বাচ্চার 5টাই খাটো হতে পারে, ঠিক আছে, সম্ভাবনা আছে, হতে পারে। আবার এমন হতে পারে তাদের 5টা বাচ্চা হয়েছে, 5টা বাচ্চার 5টাই লম্বা, এমনও হতে পারে।
ঠিক আছে, আবার এমন হতে পারে 5টা বাচ্চা হইছে, তার মধ্যে 2টা বাচ্চা লম্বা, 3টা বাচ্চা খাটো, এরকম হতে পারে। সেটা হচ্ছে সম্ভাবনা। এমন না যে এই একজনের 4টা বাচ্চা হইলো, 4টার মধ্যে 3টা লম্বা 1টা খাটো, এরকম হবে না, এটা না, এটা সম্ভাবনা। ঠিক আছে, যে 75 ভাগ তার লম্বা হওয়ার সম্ভাবনা আছে, 25 ভাগ আছে খাটো হওয়ার সম্ভাবনা, যে কোনোটা হতে পারে। ইন টোটাল ফলাফল হচ্ছে আমার 4টা অনুকূল সম্ভাবনা হচ্ছে 4টা, যে কোনো একটা হচ্ছে ওয়ার্ক করবে, এটাই হ্যাঁ হচ্ছে ব্যাপারটা, যিনি এটাই বলেছিলেন উনি মেন্ডেল। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা স্যার, ধন্যবাদ। ওয়েলকাম। নুসরাত রাফিয়া। অরণি, তোমার মাইক্রোফোন অফ করে নাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার লুকাস মানে কি? লোকাস মানে হচ্ছে লোকেশন, যে জায়গাতে ক্রোমোজোমটা থাকে, মানে যে জায়গাতে জিন থাকে, সরি, ক্রোমোজোমের যে জায়গাতে জিন থাকে সেটাকে বলা হয় লোকাস। যেমন একটু আগে আমি বলেছিলাম লোকাসের হিসাবটা, দাঁড়াও কোথায় বলেছিলাম, এই যে এখানে। তো ধরো এই হচ্ছে একটা ক্রোমোজোম, এই হচ্ছে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই জায়গাটাতে হচ্ছে জিনটা আছে, সো এই পজিশন বা জায়গাটাকে বলা হবে লোকাস। আচ্ছা, এরপরে আসো। ভাইয়া, ডিএনএ তো নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার দিয়ে গঠিত, তাহলে ওর নামের মধ্যে ওকে অ্যাসিডিক বলা হয়েছে কেন? কারণ ওর মধ্যে ওই যে মানে ফসফেট বলতে যে পি দিয়ে যেটাকে বোঝাচ্ছে, এটা মূলত ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, পি দিয়ে এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। নাইট্রোজেন ঘটিত ক্ষারক যেটা থাকে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, ওইটা অ্যাকচুয়ালি ও নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, ও তো বন্ধনে আবদ্ধ থাকে। আর ফসফরাসের মধ্যে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করার সুযোগ থাকে, তো এই জন্য এটাকে ফসফরিক অ্যাসিড বলা হয়, সরি নিউক্লিক অ্যাসিড বলা হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌসি। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ক্রোমোজোম আর ক্রোমাটিডের মধ্যে পার্থক্যটা কি? ক্রোমোজোম সম্পূর্ণ কাঠামো, আর ক্রোমাটিড হচ্ছে শুধু ক্রোমোজোমের বাহুগুলা। এই যে দেখো 2টা বাহু আছে না, 2 সাইডে, তো বাহুগুলাকে বলা হচ্ছে ক্রোমাটিড, আর সম্পূর্ণ কাঠামোটাকে বলা হয় ক্রোমোজোম। আচ্ছা, বুঝছি। ওকে, মেরিয়ান ইসলাম। ভাইয়া, ওই যে ক্যাপিটাল টি আর স্মল টি, ওটাতে যে লম্বা হয়েছে, ওখানে তো আমরা ক্যাপিটাল টিকে প্রকট ধরছি, যদি আমরা স্মল টিকে প্রকট ধরি তাহলে কি ওটা খাটো হবে? হ্যাঁ, অবশ্যই খাটো হবে। তুমি যেটাকে প্রকট ধরবা সেটা সেটা প্রকাশ পাবে। এখন তুমি খাটো যেটা, ওইটাকে যদি প্রকট ধরো তাহলে ওইটা প্রকাশ পাবে, কিন্তু হিসাব মানে শেষ হিসাব কিন্তু একরকমই হবে, ওই 3:1 3:1ই থাকবে, ওইখানে কিন্তু চেঞ্জ হবে না। তুমি হিসাব করে দেখো। 3:1 ওখানে কি তখন 3 হবে খাটো আর 1 হবে লম্বা? এক্স্যাক্টলি, 3টা হবে খাটো, 1টা হবে লম্বা। ওকে, আরিয়ান আবিদ। আচ্ছা ভাইয়া, এই যে প্রকট জিনের যে বৈশিষ্ট্যটা যদি আমার প্রকাশ পায়, তো প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্যটা কি আমার মানে একটা পর্যায়ে গিয়ে প্রকাশ পাবে, নাকি ওটা মানে ওটা কোনোদিনই প্রকাশ পাবে না, ওটা কোনোদিনই প্রকাশ পাবে না, হাইট থাকবে সব সময়। আর যদি আমার প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্যটা যদি আর কি আমার পরের প্রজন্মে প্রকাশ পায়, মানে এই প্রজন্মে প্রকাশ পায়, তো যে আরেকটা যে প্রকট জিনের যে বৈশিষ্ট্যটা থাকবে, ওইটা কি আমার নেক্সট জেনারেশনে গিয়ে প্রকাশ পাবে? এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে এই জেনারেশনে একটা পাবে পরের জেনারেশন অন্যটা পাবে, এরকম নিয়ম নাই যে এটা হবে বা এটা হবে। বাট জিনিসটা হচ্ছে তোমার ক্ষেত্রে বা যে কারোর ক্ষেত্রে একটা জিন যদি প্রকট হয় তাহলে ও সারা জীবন প্রকট, আর যদি প্রচ্ছন্ন হয় তাহলে সারা জীবন প্রচ্ছন্ন। পরের জেনারেশনে গিয়ে যদি চেঞ্জ হয় তাহলে পরের জেনারেশনে চেঞ্জ হতে পারে। বুঝতে পারছো? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ ভাইয়া। গ্যালাক্সি J6 প্লাস। গ্যালাক্সি J6 প্লাস, তোমার কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আব্দুল্লাহ জায়েদ আলবি, কোনো কোশ্চেন থাকলে করতে পারো।
আচ্ছা স্যার, এই যে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের ভিতর পার্থক্যটা কি? এই যে স্লাইডের মধ্যেই দেওয়া আছে, এটা আমি অলরেডি 3 বার বলছি নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের পার্থক্য। নিউক্লিওসাইড হচ্ছে সুগারের সাথে যদি শুধু নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। আর সুগারের সাথে নাইট্রোজেন ঘটিত ক্ষার এবং ফসফরিক অ্যাসিড তিনটা যদি একত্রে যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। আর নিউক্লিওটাইড বুঝি নাই মানে এস দ্বারা কি সুগার বোঝানো হয়েছে? হ্যাঁ, এস দ্বারা সুগার বোঝানো হয়েছে। বুঝছো আলবি? জি বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। তো আমরা এবারে যদি আমাদের পরের অংশে যাই, সেটা হচ্ছে ভাইয়া বলো। আমাদের বইতে 258 পেজে আছে ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি। এই লাইনটা আসলে বুঝিনি। আমি তো এতক্ষণ এই জিনিসটাই ব্যাখ্যা করলাম যে এই পুরো ক্রোমোজোমের যে বাহু জুড়ে, এই বাহু জুড়ে তো ডিএনএই থাকে। তো যদি পুরো ক্রোমোজোমের বাহু জুড়ে খালি ডিএনএই থাকে তাহলে তো ডিএনএটাই হবে হচ্ছে ক্রোমোজোমের প্রধান উপাদান, তাই না? আর ডিএনএ এর ছোট অংশ হচ্ছে জিন, জিনের মাধ্যমে হচ্ছে বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার হচ্ছে। তার মানে আমাদের বংশগতির ধারা বজায় রাখছে কে? ডিএনএ। তো অবশ্যই সেটা বংশগতির ধারক এবং বাহক হবে ডিএনএ। এতক্ষণ তো এই সেম জিনিসটাই আলোচনা করতেছি। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন হচ্ছে বাবা মার জিন থেকে তো আসলে ছেলে মেয়ে পায়, যেমন লম্বা খাটো হয়। যাদের বাবা মা খাটো হয় বা সন্তান লম্বা হয়, এটা কিভাবে? সেটাই তো আমি তুমি এতক্ষণ যে প্রশ্ন অ্যান্সার দিছি সেগুলো শোনো নাই? বুঝি নাই ভাই, আরেকবার একটু। এতক্ষণ যে আমি সবার কোশ্চেনের উত্তর দিয়েছি সেই কোশ্চেনের উত্তরগুলো কি তুমি শুনছো? হ্যাঁ। তাহলে তো তোমার জানা উচিত এতক্ষণে যে যদি বাবা মা খাটো হয়, কিন্তু তাদের মধ্যে খাটো তো এমন না যে সে একেবারে পিওর খাটো, তাই না? এমন হতে পারে তার দেহের মধ্যে লম্বা হওয়ার জিন আছে কিন্তু সেটা প্রচ্ছন্ন, কিন্তু সেটা বাবা মায়ের মধ্যে প্রকাশ পায় নাই। যখন সেখান থেকে সন্তান জন্ম নিল, সন্তানের মধ্যে সেই লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা প্রকট আকারে ধরা দিল। তো যদি প্রকট আকার হয় তার মানে সন্তান লম্বা হবে। ওকে ভাইয়া বলো। না 3:1 যেখানে বুঝিয়েছেন ওখানে মাঝের দুইটা কিভাবে লম্বা হয়? এখানে তো একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি আছে। হ্যাঁ, মাঝের দুইটা ক্যাপিটাল টি স্মল টি আছে। ওর মধ্যে আমি ক্যাপিটাল টি কে প্রকট ধরেছিলাম না? হ্যাঁ। তো প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তো ক্যাপিটাল টি হচ্ছে লম্বা ছিল, তো যদি প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় তার মানে ওটাও লম্বা হবে। আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলো। ভাইয়া, প্রকট আর প্রচ্ছন্ন অর্থটা কি? প্রকট মানে হচ্ছে বেশি, ঠিক আছে, বা সোজা কথা হচ্ছে মানে যারটা প্রকাশ পাবে, ঠিক আছে। আর প্রচ্ছন্ন মানে যে লুকায়ে থাকতে পছন্দ করে, যে প্রকাশ পায় না। ওকে, সো এখন তাহলে আমরা পরের অংশে চলে যাচ্ছি। হ্যালো ভাইয়া। বলো। যে ডিএনএ তে যে আপনার থাইমিন থাকে, এটা তো সংকেত হচ্ছে আপনার C5H6N2O2, যেটা আপনার হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে 5-মিথাইল ইউরাসিল। হ্যাঁ। আর আরএনএ তে বাদ বাকি সবকিছু থাকে, শুধু এই যে আপনার থাইমিন থেকে একটা মিথিলিন কমে গিয়ে আপনার হচ্ছে এই যে ইউরাসিল হয়ে যায়। হ্যাঁ। তাহলে কি আমরা এই যে আপনার ডিএনএ থেকে মানে একটা সূত্র বাদ দিয়ে আর হচ্ছে আপনার থাইমিন থেকে একটা মিথিলিন খুলে নিয়ে আরএনএ বানাতে পারবো? ডিএনএ থেকেই তো আরএনএ তৈরি হয় এবং ওটা তো এই সেম উপায়েই তৈরি হয়। আমি তোমাকে এই যে দেখাইছিলাম এখানে, মনে হয় খেয়াল করো নাই। কই গেল লেখাটা? এই যে দেখো, এই যে নিচের লাইনে এখানে আছে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। তো ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় তখন তো সেম প্রক্রিয়াটাই হয়। দ্বিসূত্রক ডিএনএ থেকে একসূত্রক আরএনএ হয়, আর তখন ডিএনএ এর থাইমিন যেটা আছে সেটা ইউরাসিলে পরিণত হয়। জি ধন্যবাদ। ওকে, তোমরা পুরো ক্লাসটা যদি মনোযোগ দিয়ে শোনো, ক্লাসের মধ্যেই অনেক প্রশ্নের উত্তর দেওয়া থাকে, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবা। সবার ক্ষেত্রে বলছি, অনেকেই অনেক কোশ্চেনের উত্তর তোমরা খেয়াল করো না। আর একটা প্রবলেম আমি আজকে খুব ভালোভাবে দেখলাম, এর আগেও একবার বলেছিলাম, সেটা হচ্ছে একই কোশ্চেন কয়েকজনে করেছো, 3-4 জন ধরে একই কোশ্চেন করেছো। তো এটার মানে একটাই দাঁড়ায়, সেটা হচ্ছে অন্যজন যখন কোশ্চেন করছে তখন তুমি সেই কোশ্চেনের আনসার শোনো নাই। তো
তো এই জিনিসটা আসলে করা ঠিক না। তোমাদের এখান থেকে আজকে কোয়েশ্চেন করছে মিনিমাম 16 থেকে 17 জন কোয়েশ্চেন করছে, তার মানে 16 থেকে 17 জায়গায় কারোর না কারোর কনফিউশন ছিল। তো সেই কনফিউশন গুলো তো তোমার মনেও থাকতে পারে, বাট তোমার মনে এটা আসে নাই, ঠিক আছে? আর তোমার মনেও পরবর্তীতে এই কনফিউশন গুলো আসতে পারে। তো এই জন্য প্রত্যেকের উচিত যে যত ধরনের প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে শোনা, সেই অনুসারে উত্তরগুলো ভালোভাবে শোনা। হতে পারে সেই প্রশ্নের উত্তরের মধ্যে তোমার উত্তরটাও চলে আসছে, ঠিক আছে? সো এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, যখন কোশ্চেন আনসার সেশন চলে তখন প্রত্যেকের সকল প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর প্রত্যেকে শুনবা, ঠিক আছে? তার কারণ ওটার মাধ্যমে তোমার নিজেরও ভালো হবে, তোমার নিজেরও উপকার হবে। তো এই যে আরেকজন প্রশ্ন করলো মানে আমি শুনবো না, তার প্রশ্ন তার কাছে, আমার প্রশ্ন আমার কাছে, এরকম করো না। এরকম করলে তোমরা নিজেরা লসে পড়বা। ওকে, ঠিক আছে, তাহলে পরের জিনিসে যাই। পরের অংশ হচ্ছে আমাদের এরপরে যদি যাই, সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণ যদি হিসাব করি, মানুষের লিঙ্গ নির্ধারণ হওয়ার জন্য দুই ধরনের ডিএনএ বা দুই ধরনের জিন কাজ করে, ঠিক আছে? সরি, দুই ধরনের ক্রোমোজোম কাজ করে লিঙ্গ নির্ধারণের জিন। একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো সাধারণত যেটা হয় যে পিতার দেহে বা পুরুষদের ক্ষেত্রে লিঙ্গটা হয়, বা পুরুষদের সেক্স ক্রোমোজোম যেটা বলে লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম, সেটা হয় হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোম। এখন আর কেউ হ্যান্ড রেজ করো না, তোমাদের কোশ্চেন অ্যান্সার আবার পরে সুযোগ দিব, তখন দিবা, এখন না। তো পুরুষদের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই হয়, আর মেয়েদের ক্ষেত্রে হয় হচ্ছে এক্স এক্স, ঠিক আছে? এখন তুমি চিন্তা করে দেখো, এই পুরুষের সাথে যদি এই মহিলার বিয়ে হয় তখন সন্তানদের কি অবস্থা হবে, বা সন্তানদের মধ্যে কি কি হওয়ার সম্ভাবনা আছে সেটা যদি চিন্তা করো। সম্ভাবনা, এটা কিন্তু সম্ভাবনা, হবেই এমন না, সম্ভাবনা। এখান থেকে যদি চিন্তা করো তাহলে হচ্ছে এক্স এক্স, ঠিক আছে? আবার এখান থেকে যদি তুলনা করো তার মানে এটা হচ্ছে এক্স ওয়াই। আবার এটার সাথে যদি তুমি হচ্ছে এটার তুলনা করো তাহলে হচ্ছে এক্স এক্স। আবার এটার সাথে এটার তুলনা করলে এক্স ওয়াই। তার মানে এটা কি হচ্ছে মেয়ে, এটা কি হচ্ছে ছেলে। আবার এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে ছেলে। তার মানে সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা নিয়ন্ত্রিত হয় এই ওয়াই ক্রোমোজোম দ্বারা, এবং ওয়াই ক্রোমোজোমটা থাকে বাবার কাছে বা ছেলেদের মধ্যে। মেয়েদের মধ্যে কোনো ওয়াই ক্রোমোজোম নাই, মেয়েদের মধ্যে আছে শুধু এক্স ক্রোমোজোম। মেয়েদের মধ্যে শুধু এক্স ক্রোমোজোম আছে, মেয়েদের মধ্যে ওয়াই ক্রোমোজোম নাই, ঠিক আছে? সো এই যে ওয়াই ক্রোমোজোমটা এটা ছেলেদের মধ্যে থাকে। সো সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সম্পূর্ণরূপে নির্ভর করে বাবার উপরে, ঠিক আছে? সম্পূর্ণরূপে নির্ভর করে বাবার উপরে, মায়ের এখানে কোনো ভূমিকাই নেই। এখানে সন্তান ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে বাবার উপর নির্ভরশীল। বাংলাদেশে দেখা যায় যে বাচ্চা যদি মেয়ে হয় তখন অনেক জায়গায় দেখা গেছে হাজবেন্ড থেকে শ্বশুর বাড়ি সবাই হচ্ছে ওই মহিলার উপরে টর্চার করে, আরে তুই মেয়ে জন্ম দিছিস কেন, এরকম। বাট মেয়ে জন্ম নেওয়ার পিছনে বাবার সম্পূর্ণরূপে দায়ী, এখানে মায়ের কোনো হাত নাই। কারণ মায়ের মধ্যে ছেলে হওয়ার যে ক্রোমোজোম সেই ক্রোমোজোমই নাই, সেই ক্রোমোজোমটা আসতে হবে বাবার কাছ থেকে। বাবার কাছ থেকে যদি ওয়াই ক্রোমোজোম না আসে তাহলে কোনোদিনও ছেলে হবে না, মেয়ে হবে, ঠিক আছে? সো এইখানে এইতে বললাম যে সম্ভাবনা হচ্ছে যখন সন্তান হওয়ার সম্ভাবনা সবসময় 50% মেয়ে হতে পারে, 50% ছেলে হতে পারে। দেখো 4 জনের মধ্যে 2টা হচ্ছে ছেলে, 2টা হচ্ছে মেয়ে, মানে 50% সম্ভাবনা ছেলে হওয়ার, 50% সম্ভাবনা মেয়ে হওয়ার। কিন্তু এটা সম্পূর্ণরূপে নির্ভর করে কার উপরে? বাবার উপরে। এই ওয়াই ক্রোমোজোম যার কাছে আছে অর্থাৎ বাবা, এটা হচ্ছে বাবা, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে মা। তো সম্পূর্ণরূপে নির্ভর করছে কার উপরে? বাবার উপরে, ঠিক আছে? তো সন্তান ছেলে হবে না মেয়ে হবে নির্ভর করে বাবার উপরে। নেক্সট টাইম কেউ যেন এই কারণে কোনো মেয়েকে বা কাউকে এই কারণে কটূক্তি করবে না। তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা জানো সবকিছু বোঝো, তো তোমরা এই জ্ঞান আরো সব জায়গায় ছড়াই দিবা। কোনো জায়গায় যদি দেখো যে এই ধরনের কোনো টর্চার হচ্ছে কোনো মেয়ে বা মহিলাদের উপরে, তোমরা গিয়ে প্রতিবাদ করবা, যে বলবা যে ভাই সমস্যা আপনার মধ্যে, আপনার বউয়ের সমস্যা নাই, সমস্যা আপনার মধ্যে, আপনি ওয়াই ক্রোমোজোমটা দিতে পারেন নাই, ঠিক আছে? সো এটা বলবো আর কি। যাই হোক, এনিওয়ে, এরপরে আসছে জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতীয় কিছু ব্যাধি। বংশগতীয় ব্যাধি বা জেনেটিক ডিসঅর্ডারে যদি আসি, সেটা হচ্ছে যে রোগগুলো বংশানুক্রমে এই ক্রোমোজোমের মাধ্যমে ছড়ায় সেগুলোকে বলা হয় জেনেটিক ডিসঅর্ডার, ঠিক আছে? বংশানুক্রমে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যায়। ধরো হচ্ছে দাদার থেকে দাদা দাদি থেকে পিতা, আবার পিতা মাতা থেকে সন্তান, এভাবে যদি আসে মানে রোগগুলো ছড়ায় সেগুলোকে বলা হয় বংশগতীয় ব্যাধি বা হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার বা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, এরকম বিভিন্ন নামে এদেরকে ডাকা হয়।
তো এই রোগগুলোর মধ্যে ফার্স্ট অফ অল যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তোমাদের বই অনুসারে বর্ণান্ধতা। বর্ণান্ধতা যদি আসো, বর্ণান্ধতা মানে হচ্ছে নির্দিষ্ট কিছু রং দেখতে পাবে না, মানে তাদের চোখের যে কোন কোষ যেগুলো আছে, চোখের যে কোষগুলো আছে সেই কোষগুলোর মধ্যে একটা সাইড ইনঅ্যাক্টিভ থাকবে, নিষ্ক্রিয় থাকবে, যার ফলে নির্দিষ্ট কিছু রং আছে যে রংগুলো সে দেখতে পারবে না। তো বর্ণান্ধতা সম্পূর্ণরূপে একটা ক্রোমোজোমাল ব্যাধি বা হচ্ছে বংশগতীয় রোগ, যেটা এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যায়। কিভাবে যায়? ধরো এখানে একজনের কথা যদি আমি চিন্তা করি, এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে বর্ণান্ধতার যে জিন, মানে বর্ণান্ধতা যে ক্রোমোজোমের কারণে হয় সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম। ঠিক আছে, এই জিন, বর্ণান্ধতার জিন থাকে হচ্ছে এক্স ক্রোমোজোমে। আমি একটু আগে বলেছিলাম না যে সেক্স ক্রোমোজোম দুই ধরনের, এক্স এবং ওয়াই। সো এক্স এবং ওয়াই এর মধ্যে এক্স ক্রোমোজোমে এই রোগ ব্যাধি রিলেটেড যে জিনগুলো আছে সেই জিনগুলো থাকে এক্স ক্রোমোজোমের মধ্যে। ঠিক আছে, এবং এই এক্স ক্রোমোজোমটা সব সময় প্রচ্ছন্ন হয়। যে জিনের মধ্যে, মানে যে ক্রোমোজোমের মধ্যে এই ঝামেলা থাকে, এবং এটা সব সময় কি, সব সময় প্রচ্ছন্ন, সব সময় প্রচ্ছন্ন হয়। এখন তোমরা বলতে পারো ভাইয়া প্রচ্ছন্ন হলে তো রোগ হবারই কথা না, প্রচ্ছন্ন হলে তো সারা জীবন সুপ্ত অবস্থায় থাকবে, তো রোগ হবে না, তাই না? কিন্তু রোগ হবে, অবশ্যই রোগ হবে। কেন এবং কিভাবে তুমি চিন্তা করে দেখো। ধরো এই হচ্ছে একজন স্বাভাবিক পুরুষ, ঠিক আছে, আর এই হচ্ছে একজন স্বাভাবিক মহিলা, এই হচ্ছে স্বাভাবিক মহিলা। ঠিক আছে, এখন তুমি চিন্তা করে দেখো, পুরুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম আছেই একটা, ওর ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম আছে। সো এই ক্ষেত্রে ও প্রকট হোক বা প্রচ্ছন্ন হোক, ও তো নিজের বৈশিষ্ট্য প্রকাশ করবেই, কারণ ওয়াই ক্রোমোজোম তো আলাদা, তাই না? এই এক্স এক্স যখন দুইটা থাকে তখন এই দুইটার মধ্যে প্রকট প্রকাশ পাবে, প্রচ্ছন্ন প্রকাশ পাবে না। কিন্তু এক্স ওয়াই এর ক্ষেত্রে যদি আসি, এক্স ওয়াই এর ক্ষেত্রে তো এক্স আছেই একটা, মানে পুরুষদের ক্ষেত্রে এক্স থাকেই একটা, তো ওইটাতে যদি কোনো ঝামেলা থাকে সেটা অবশ্যই প্রকাশ পাবে। ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে এক্স এর মধ্যে যদি কোনো ঝামেলা থাকে অবশ্যই প্রকাশ পাবে। তো মহিলাদের মধ্যে এক্স এর ঝামেলা থাকলে সেটা প্রকাশ নরমালি পায় না, ক্ষেত্র বিশেষে পায়। কখন পায় সেটাই আসতেছি। ধরো একজন পুরুষ স্বাভাবিক অবস্থায় যদি থাকে, আমি সেটাকে প্লাস দিয়ে প্রকাশ করতেছি যে সে সুস্থ পুরুষ, তার মানে হচ্ছে সে প্লাস। ঠিক আছে, এখন কোনোভাবে যদি তার এই প্লাসটা মাইনাস হয়ে যায়, মানে অসুস্থ ক্রোমোজোম হয়, তখন সে তো অসুস্থ হয়ে পড়বেই। যখন আমি প্লাসের পরিবর্তে মাইনাস দিয়ে দিলাম তখন সে কি হয়ে যাবে, অসুস্থ পুরুষ। ঠিক আছে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে দেখো, মহিলাদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম আছে দুইটা, একটা যদি প্লাস অন্যটা মাইনাসও হয়, তো এই মাইনাস যেটা সেটা কি, প্রচ্ছন্ন হওয়ার ফলে সেটা তো প্রকাশ পাবে না, প্রকাশ পাবে কারটা, প্লাসেরটা, মানে সুস্থ ক্রোমোজোমেরটা প্রকাশ পাবে। এই জন্য মহিলাদের দেহের মধ্যে যদি ঝামেলা থাকেও সেটা সবসময় প্রকাশিত হয় না, সেটা সবসময় প্রকাশ পায় না। ঠিক আছে, কিন্তু পুরুষদের মধ্যে ঝামেলা থাকা মানেই প্রকাশ পাবে। ঠিক আছে, এখন বিশেষ কিছু ক্ষেত্র আছে, তোমরা বিশেষ সম্ভাবনা দেখতে পারো যে কার সাথে কার বিয়ে হলে কার কি রোগ হতে পারে, সেটা যদি খেয়াল করে দেখো। প্রথমেই আমরা দেখবো একজন সুস্থ পুরুষ এক্স প্লাস ওয়াই, আর হচ্ছে সুস্থ মহিলা এক্স প্লাস। তো যখন সবাই সুস্থ, তার মানে বাচ্চারা সবাই সুস্থ হবে, এখানে অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এখানে কোনো অসুস্থ হবে না, সবাই কি সুস্থ হবে। ঠিক আছে, এখন আমি যদি এরকম দেখাই যে সাপোজ একজন সুস্থ পুরুষ আর একজন সুস্থ মহিলা, কিন্তু তার মধ্যে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে তার যে এক্স ক্রোমোজোম, সেই এক্স ক্রোমোজোমে ঝামেলা আছে, এই ধরনের মহিলাকে বলা হয় বাহক। ঠিক আছে, যদি মহিলা এরকম হয়, এক্স প্লাস এক্স মাইনাস হয়, তখন সেটাকে বলা হয় বাহক মহিলা বলা হয়, মানে নিজে অসুস্থ না কিন্তু ঝামেলা তার মধ্যে আছে, এটা হচ্ছে বাহক। এখন আমি যদি এদের মধ্যে ক্রস করি, তাহলে দেখো প্রথমে যেটা হবে এক্স প্লাস, মেয়ে একটা হবে, মেয়েটা সম্পূর্ণরূপে কি সুস্থ হবে। এরপরে এই এক্স প্লাস এক্স মাইনাস, এই মেয়েটা দেখো সে সুস্থ হবে, সে নিজে সুস্থ হবে, বাট তার মধ্যে ঝামেলা আছে, তার মানে আমি দুইটা কি টেকনিক্যালি কি বলতে পারতেছি, সুস্থ। ছেলেদের মধ্যে দেখো, এই ছেলে যখন এর সাথে আসবে, তার মানে হচ্ছে এখানে যে ছেলেটা হচ্ছে এটা কি সুস্থ, আবার যখন এখানে আসবে তখন এই ছেলেটা কি হবে, অসুস্থ হবে। ঠিক আছে, অসুস্থ। তার মানে দেখো ছেলেদের মধ্যে মাইনাস আসা মানেই সেটার কাহিনী শেষ। ঠিক আছে, মাইনাস আসা মানেই অসুস্থ।